সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফিউদ্দিন আহমেদ বলছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর। আজকে আমরা 6 লাইভ অফ ওয়ালটন ই প্লাজা লাইভ মার্কেটিং কনফারেন্সে চলে এসেছি, হুইচ ইজ স্পন্সর্ড বাই প্রথমআলো.com এবং প্রিয় শপ অর্গানাইজড বাই ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশ সাপোর্টেড। তো আজকে আমাদের এখানে লাইভে আমরা একটু কথা বলবো একটু ভিন্ন আঙ্গিকে। এতদিন যে লাইভগুলো হয়েছে বাকি 5টা, সেখানে আপনারা শুনে এসছেন রিয়েল, মানে সরাসরি যারা মার্কেটিং নিয়ে কাজ করছে, ব্র্যান্ড নিয়ে কাজ করছে তাদের থেকে। কিন্তু আজকে আমরা একটু এসেছি একাডেমিক এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার, মানে একাডেমিক এবং ইন্ডাস্ট্রি দুই একটা গ্রুপ নিয়ে এসেছি। সবাই মিলে আমাদের টিচাররা এবং ইন্ডাস্ট্রিরা, এই ডিবেটটা কিন্তু সবসময় অনেক বেশি দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি বলে হচ্ছে একাডেমিশিয়ানরা বা টিচাররা আসলে যা পড়াচ্ছে সেটা কাজে লাগছে না, আবার আমরা টিচাররা মনে করি যা পড়াচ্ছি সেটাই ঠিক। তো কাইন্ড অফ একটু ডিবেটের মতো আজকে হবে, যে কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে টাইটেলটা হচ্ছে ডায়ালগ একাডেমিক ভার্সাস ব্র্যান্ড প্র্যাকটিশনার। তো ঠিক ডিবেট বাট নট মারামারি, ডোন্ট গো এনিওয়্যার, আমাদের সাথে থাকুন। এবং এখানে আমাদের আজকে আমি মডারেটর হিসেবে আছি, আমাদের সাথে আছে আরো 5জন প্যানেলিস্ট, সবাই বাংলাদেশে খুব পপুলার প্যানেলিস্ট। একটু এর মধ্যে আছেন আমাদের ঢাকা ভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উনি চেয়ারম্যান হিসেবে আছেন। দেন আছেন সাব্বির নাসির ভাই, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর এসিআই লজিস্টিক্স লিমিটেড স্বপ্নতে। আফতাব মাহমুদ খুরশিদ ভাই, ওনাকে সবাই চিনেন, বিজনেস মার্কেটার এন্ড ব্র্যান্ড ক্যাটালিস্ট। তারপরে আছেন হচ্ছে ডক্টর ফারজানা নাহিদ, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, এবং উনি কাজ করছেন অ্যাজ এ ডিরেক্টর ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট নামে। এন্ড আমাদের আরেকজন কলিগ আছেন, উনিও একাডেমিক সাইড থেকে আছেন, জাকিয়া বিনতে জামাল, উনি আছেন সিনিয়র লেকচার হিসেবে স্কুল অফ বিজনেসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। সো দেরি না করে আমরা ওনাদের সাথে একটু পরিচিত হয়ে নিয়েই সবাই। স্যার, সবাই কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও দ্যাটস ভেরি গুড। আসলে এই করোনার সময় সবাইকে একটা প্রথম প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করি যে কেমন আছেন। এটা আসলে জিজ্ঞেস করা উচিত না, কারণ অলরেডি আমাদের, বিশেষ করে আমরা যারা শিক্ষক, আমাদের প্রায় আজকে 2 মাস 1 দিন, মানে 61 ডেজ হয়ে গেল। তো আমরা সবাই ভালো আছি ধরে নিচ্ছি, এবং আই ক্যান সি এভরিওয়ান অ্যাকচুয়ালি। শুধু আফতাব ভাই একটু চেহারা গেট আপ চেঞ্জ হয়েছে, একটু স্লিম হয়েছেন মনে হয়, আর খুব সুপার একটা মোচ রেখেছেন। যেটা হচ্ছে আমাকে এই ধরনের ড্রেসে খুব একটা দেখা যায় না, টি শার্টে, তো ওই কারণে হতে পারে, বাট হয়তো আমি সবসময় হ্যাঁ, এই সময় আমি অবশ্য চুলের হেয়ার স্টাইল একটু চেঞ্জ করেছি, সবাই যার মতো একটু ট্রাই করছে, বিকজ এই 2 মাস সময়টা হচ্ছে একটু ডিফারেন্ট সময়। এই 2 মাসে আসলে এক্সপেরিমেন্ট করার বয়স, আমরা সবাই এক্সপেরিমেন্ট করছি, কাপড় চোপড় বলেন, চুল বলেন, হেয়ার স্টাইল বলেন, সবকিছু নিয়ে। তো আসলে কিছু করার নেই। তো প্রথমে যাবো মিজান স্যারের কাছে। স্যার, আপনার এই সময়টা কিভাবে কাটছে, জাস্ট ইন ব্রিফ একটু যদি বলতেন, করোনাকালীন সময় আপনি কিভাবে কাজ করছেন? আমাকে জিজ্ঞাসা করছো তুমি? জি স্যার, আপনাকে। জি স্যার। তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো নাকি? জি স্যার, লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা স্যার, আপনাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ এখন তো বাধ্য, মানে আনিসুজ্জামান স্যারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এরশাদ পিরিয়ডের সময়, স্যার আপনি কেমন আছেন? তখন উনি উত্তর দিয়েছিলেন ভালো থাকার নির্দেশ আছে। এখন বাসাতে থাকতে হচ্ছে। আসলে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন এবং আমাদের শিক্ষকতা জীবন ট্রিমেন্ডাসলি ইন্টারাপ্টেড, কিন্তু তার মধ্যেও পরিবার পরিজন নিয়ে এবং পড়াশোনা নিয়ে হয়তো কিছুটা ব্যস্ত থাকতে হচ্ছে। and that's the way we are proceeding, we are heading toward. কতদিন থাকতে হবে আর জানি না, অনিশ্চয়তার মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। আফতাব ভাইকে জিজ্ঞেস করছি, আফতাব ভাই কেমন আছেন, কি করছেন, মানে কিভাবে সময় কাটাচ্ছেন এখন? আমি আছি ওই যে স্যারের মতোই বললাম, যে যেহেতু আমরা এখন থাকতে বাধ্য, সো কিছুটা ঘরে আছি। আর আমি একটা হেলথ কেয়ার সেক্টরে কাজ করি, যার ফলে আমাকে একটু অফিস করতে হচ্ছে, বাট অফিসের সাথে সাথেও আমি একটু কালচারাল যেসব জায়গাগুলোতে আমার অ্যাক্টিভিটিস, আমি প্রতিদিন একটা করে কবিতা লিখছি, যেটা অতীতে হয়নি, জীবনেও হয়নি। প্রতিদিন গত 40 দিন ধরে 40টা কবিতা পোস্ট করা হয়েছে, এবং কিছু গান করা হচ্ছে। একটা গান অলরেডি RTV তে রিলিজ হয়েছে অল সেলিব্রিটিসদের দিয়ে,
যারা আসলে এই করোনায় যারা চিকিৎসক, মিডিয়া কর্মী, যারা ডিফেন্সে আছে, যারা ফ্রন্টলাইন সার্ভিসে আছে, তাদেরকে ডেডিকেট করে একটা গান করেছি, ঘুরে দাঁড়ানোর গান। ওই গানটা রিলিজ হয়েছে, আরো কয়েকটা গান পাইপলাইনে আছে। যারা আমার গানের ব্যাকগ্রাউন্ডটা জানেন তারা হয়তো কিছুটা জানবেন। তো ওগুলোতে আমি একটু ধ্যান দিচ্ছি এই সময়টায়। আর প্রফেশনালি যদি বলেন, আমার হেলথ কেয়ার সেন্টার একটা বিশাল ট্রান্সফরমেশন এসছে, যে আমরা অনলাইন বেজ অনেক কিছু করছি। এখন অনলাইন বেজ আপনার ডক্টর কনসালটেশন আমরা শুরু করেছি, অনলাইন বেজ আমরা ফার্মেসি এন্ড মেডিসিন ডেলিভারি শুরু করেছি, অনলাইন বেজ স্যাম্পল কালেকশনস এন্ড ডেলিভারি, রিপোর্ট ডেলিভারি, এগুলো কাজটা শুরু হয়েছে, যেটা আসলে আমরা গত 2 মাস আগেও হয়তো চিন্তা করিনি এতটা কাজ আমরা অনলাইন নির্ভর বা ডিজিটাল স্পেস নির্ভর হয়ে যাব। তো এইভাবে আসলে মোটামুটি ইনোভেটিভ একটা জায়গায় থেকে, ক্রিয়েটিভ একটা জায়গায় থেকে, এবং নিজের এই যে একবার এক্সপেরিমেন্ট করছি, গোফ রাখছি, দাড়ি রাখছি, এই সব করছি। তো আর কিছু পড়াশোনার চেষ্টা করছি, কিছু অনলাইনে লার্নিং করছি। তো সব মিলিয়ে মোটামুটি নিজেকে একটু ব্যস্ত রাখা হচ্ছে। আর ঘরেও একটু সময় দেওয়া হচ্ছে, বাচ্চার সাথে খেলছি, ও কিছু ইউটিউবে লিংক দেখাচ্ছে, ওর সাথে আবার ওটা করছি। হাতে কিছু অরিগামি টাইপের কাজ করছে, পেইন্টিং করছে, তো আমি রং বলছি বা ও রং লাগাচ্ছে, এরকম আর কি। তবে হ্যাঁ, ওই রান্না বান্নাটা করা হচ্ছে না, জিলাপি টিলাপি ইত্যাদি বানানো হচ্ছে না। ডালগোনা কফি ট্রাই করেনি? ডালগোনা কফি? না না, ওগুলো একটু ট্রাই করা হয়নি। আর বাট স্বপ্নের কয়েকটা উদ্যোগ ভালো লেগেছে রিসেন্টলি। স্বপ্নের কয়েকটা মানে কমিউনিটি বেস ক্যাম্পেইন, সেটা এই ফাঁকে একটু বলে রাখলাম, যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কারা কি ধরনের ক্যাম্পেইন করছে, যেহেতু আমরা মার্কেটার, কি ধরনের সোশ্যাল ব্র্যান্ডিং করছে অ্যাজ এ রেসপন্সিবল ব্র্যান্ড, সেই জায়গাগুলোকে আমি একটু চোখ কান খোলা রাখছি আর কি। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আমি হয়তো মানে ব্যস্ত সময় পার করছেন। সাব্বির নাসিমের কাছে যাচ্ছি। ভাইয়া কি করছেন একটু এখন এই সময়, কিভাবে সময় কাটাচ্ছেন? আমার তো যোগ্য যাচ্ছে। প্রথমত আমাদের তো কাজ করতে হচ্ছে, এবং আমরা এনজয় করছি। ধরেন হেলথ কেয়ার প্রফেশনালস এর মতো বা পুলিশ বা সেনাবাহিনীর লোকদের মতো, সাংবাদিকদের মতো আমরা যারা গ্রসারিতে কাজ করি, আমাদের কিন্তু থাকতে হচ্ছে। আমাদের 3000 কর্মী কিন্তু কাজ করছে, তো আমাকেও কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে হোম অফিস করি না তা না, কখনো কখনো করি। আমরা কন্টেজিয়ন কার্ভটাকে একটু দেখি, প্রেডিক্ট করার চেষ্টা করছি যে কখন পিক হবে, কখন হবে না। সেই অনুযায়ী আমরা আমাদের হোম অফিস ভার্সেস মানে অফিসে যাওয়াটা এটা ঠিক করি। এমপ্লয়ীদের মোটিভেটেড রাখা, চাঙা রাখা, মোরাল ঠিক রাখা, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা নিয়ে সবসময় টেনশনে থাকি যে এত এমপ্লয়ি কে কখন কি অবস্থায় যায়। পাশাপাশি বিজনেস একটা ট্রিমেন্ডাস ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যারা গ্রোসারিতে আছি তারা সবচেয়ে বেশি বুঝতে পারছি যে কিভাবে নতুন নতুন বিজনেস মডেল ডেভেলপ করছে এই বাংলাদেশে। যেমন অনলাইনে পাশাপাশি আপনি হয়তো শুনেছেন যে আমরা ফোনে ফোনে বাজার, ফোনের থ্রু দিয়ে হোম ডেলিভারি চালু করেছি, উইচ ইজ মোর প্র্যাকটিক্যালি অ্যালাইন্ড উইথ বাংলাদেশি কনজিউমার্স মাইন্ডসেট। এরকম অসংখ্য উদ্যোগ চলছে। থার্ড জেন্ডারদের রিক্রুট করলাম, সেখানে মানে অ্যালাইন করা অর্গানাইজেশন কালচারের সাথে। ফার্মার্সরা অনেক ট্রাবল, সেখানে তাদের পাশে দাঁড়ানো, তাদের কাছ থেকে নিয়ে আসা জিনিস, সেবা প্যাক লঞ্চ হলো। তো অর্গানাইজেশনে অনেকগুলো আমি বলবো ইনিশিয়েটিভস এবং ট্রান্সফরমেশনকে লিড করতে হচ্ছে ফ্রম দ্য ফ্রন্ট। এটা একটা সাইড। আপনি জানেন যে মিউজিশিয়ান, সো আমার অনেকগুলো প্রজেক্ট ছিল পাইপলাইনে। ফুয়াদের সাথে একটা কাজ করলাম, ওটা ঈদে রিলিজ হবে, পোকা, হয়তো গানচিল অথবা ধ্রুব মিউজিকের ব্যাপারে। করোনাকালীন সময় ঈদ কেমন যায় এরকম টাইপের একটা গান। এটা গেল মিউজিকের ক্যারিয়ার। এছাড়া পড়াশোনা করছি, বোঝার চেষ্টা করছি পোস্ট করোনা টাইমে কি হবে। কারণ আমাদের দায়িত্বটা শুধুমাত্র একটা সুপারস্টোর চালানো না, আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে সারা বাংলাদেশের ফুড সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের যে রোলটা প্লে করার, সেটা ঠিক মতো যেন আমরা প্লে করতে পারি। মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ জাস্ট আমাদের যেটা অবজারভেশন দেখলাম, মানে আমরা এখানে 6 জনের মধ্যে 4 জন প্রায় মোটামুটি বেকার বা সেমি বেকার। আপনারা 2 জন হচ্ছে ফ্রন্টলাইন, মানে পুলিশরা অ্যাক্টিভ, ডাক্তাররা অ্যাক্টিভ। আফতাব ভাই যেহেতু হেলথ কেয়ার সার্ভিসে আছে, উনি তো সুপার অ্যাক্টিভ থাকার কথা এখন, বিকজ এত বড় বড় বিজনেস মডেল সারা পৃথিবীতে সবগুলাই কিন্তু প্রায় বসে আছে। উবার, এয়ারবিএনবির মতো এত বড় কনসেপ্ট, দে আর স্ট্রাগলিং। এবং যেমন গত পরশু দেখলাম উবার
আমেরিকাতে জাস্ট 3 মিনিটের একটা জুম কল দিয়ে 3,500 লোককে বলেছে আপনাদের আর লাগবে না। সো আলটিমেটলি এখন দুইটা বিজনেস বাংলাদেশে খুব ভালো করছে, মানে যারা কনজুমারদের রিয়েলি ডিল করে। একটা হচ্ছে আপনারা ফুড ডেলিভারি এন্ড মেডিসিন ডেলিভারি, যেখানে আফতাব বাইরে অলরেডি মার্কেট মানে শুরু করে দিয়েছেন। সো ফুড ডেলিভারি, মেডিসিন ডেলিভারি আর বাকি সবকিছুই কিন্তু স্টার্ট। তারা প্রায় বেতন দিয়ে যাচ্ছে মানুষকে, এবং কয়দিন দিয়ে যায় এটা আসলে বোঝা কঠিন। এবার টিচারদের কাছে আসি। টিচারদের জন্য আমাদের জন্য একটা দুঃসংবাদ, যেমন আমি কয়েকটা নিউজ শেয়ার করেছি। আমেরিকাতে অলরেডি ওরা বলেছে আগামী ডিসেম্বর পর্যন্ত তারা হয়তো ফেস টু ফেস ক্লাসে যাবে না, কিন্তু আমরা আমাদের ক্লাস যেহেতু ফিজিক্যাল ক্লোজ কন্ট্যাক্টে সবাই বসে, সো আলটিমেটলি ওই করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, দ্যাটস ওয়াই তারা হয়তো দিচ্ছে না। সো আলটিমেটলি আমাদের ইউনিভার্সিটি সারা পৃথিবীতেই নতুন একটা ট্রান্সফরমেশন, বিশাল একটা মানে চেঞ্জে আসছে। এবং কালকে দেখলাম এই ইউনিভার্সিটি অফ স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটি, তারা প্রায় বলেছে আমরা আমাদের যে টোটাল মানে অনেক প্রমোশন বন্ধ করে দিচ্ছি, আমরা সামনে টিচারদেরকে রাখতে পারবো কিনা জানি না। মানে ওরা দিল যে বছরে হয়তো ওদের 5 মিলিয়ন পাউন্ড প্রফিট হয়, 2 মিলিয়ন পাউন্ড অলরেডি নাই এই বছরের। সো আলটিমেটলি দে উইল বি স্ট্রাগলিং, টিচাররা হয়তো বেকার হবে। আর এই টিচারদেরকে রিপ্লেস করার জন্য আলটিমেটলি একটা প্রেডিকশন ছিল যে উইদিন 2030 সারা পৃথিবীর 30% ইউনিভার্সিটি ব্যাংকরাপ্ট হবে, বিকজ তারা এখন যেই জিনিসগুলো পড়াচ্ছে এই টাইপের পড়া কিন্তু উঠে যাবে দুনিয়া থেকে। দ্যাটস ওয়াই আপনি এই হার্ভার্ড বলেন, কেমব্রিজ বলেন, MIT বলেন, সবাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ফিরে এসছে উইথ দেয়ার কোর্সেস, কারণ তারা দেখছে ফেস টু ফেস স্টুডেন্টরা হয়তো আসবে না ইন ফিউচার। তো এবার টিচারদের কাছে যাই, আতঙ্ক না ছড়াই আমি, সরি ফর দ্যাট, জাস্ট একটু বললাম আমার অবজারভেশন। তো ফারজানা নাহিদ আপার কাছে যাচ্ছি। আপনি আপনার যেহেতু নর্সাউথে আছেন, ওখানে আপনারা কিভাবে কাজ করছেন? থ্যাংক ইউ। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি কতখানি কন্ট্রিবিউট করতে পারবো আমি জানি না। যেটা বলতে হয় আমি সত্যি কথা বলবো। আফতাব ভাই প্রথমে বলছিলেন খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, সেম হিয়ার। সেটা হচ্ছে খুব মুড সুইং হচ্ছে। আমি কোনোদিনও বলবো না যে খুব পজিটিভ মাইন্ডে আছি। একবার ভালো লাগে, কোনোদিন ভালো লাগে, কোনোদিন লাগে না। ইটস নট লাইক যে আমি টিচার, আমাকে ভালো লাগতেই হবে। আমি এন্ড অফ দ্য ডে আমি একটা মানুষ। কিন্তু যেটা করছি সেটা হচ্ছে কোপ আপ করার চেষ্টা করছি, কারণ আমি একজন মাও। তো আমার বাচ্চা তো আমার দিকে, শি ইজ কাউন্টিং অন মি। সো যেটা হয় যে ঘুমের সাইকেলটা খুব ডিস্টার্ব। However, I'm trying to cope up with it. আমি একটু হালকা যোগা করি বাসায়, স্টুডেন্টদের সাথে মাঝে মাঝে কিছু মেন্টাল থেরাপি সেশন করি আমি, বিকজ আমাদের এন্ড থেকে কি যতখানি সম্ভব, কারণ অনলাইন ক্লাস আমাদের শেষ এখন। আমাদের যেটা ইউজিসি রিসেন্টলি পারমিট করেছে যে আমরা ফাইনাল গ্রেডিংটা দিতে পারবো বেসড অন অ্যান অ্যাসাইনমেন্ট, নট এক্সাম। সো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর তাছাড়া হচ্ছে যেটা রিয়েলাইজেশন হতো অনেক কিছু, যেটা সত্যি কথা বলতে হয় যে করোনা অনেক হয়তো সবকিছু স্টাক করে দিয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে উই উইল ইভলভ ইনটু আ ডিফারেন্ট পারসন আফটার দিস। আমাদের এই যে মানুষের জন্য মানুষের যে পাশে থাকাটা, এবং যেভাবে যে পারছে সাথে বলেন, পিছে বলেন, কাছাকাছি গিয়ে এই ফ্রন্ট লাইনারদেরকে হেল্প করা এবং সাপোর্ট করা, সেটা ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, যেভাবে এটা দেখাটাই, উইটনেস করাটাও, এটা আমার মনে হয় ইট উইল বি এটাও একটা হিস্ট্রি, এটা হিস্টোরিক্যাল একটা হিসেবে থেকে যাবে। এরপরে আমরা হয়তো, আমার বাচ্চারা হয়তো কোনোদিন বলবে যে একটা সময় এসেছিল করোনা, যখন আমার মাকে দেখেছি এই করতে মানুষের জন্য, বা তা আমি টিভিতে দেখেছি এই হয়েছে। সো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। এবং আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে যেই কাজগুলো আমরা করতে পারিনি, আমরা সব সচরাচর বলে থাকি ব্যস্ত আছি। এখন এই যে টাইমটা পাচ্ছি, রাদার দেন লুকিং ইনটু অল দ্য নেগেটিভ সাইডস, যে কতজন প্রতিদিন মারা যাচ্ছেন, যেটাতে আমাদের কোনো কন্ট্রোল নাই, ওদিকে না ঝুঁকে আমার মনে হয় দেয়ার আর সো মেনি থিংস যেটা আমরা এখন পিক আপ করতে পারি এখনো। কারণ আমরা কিন্তু ওই ব্লেসড মানুষদের মধ্যে সমাজে, যারা অ্যাটলিস্ট উপরে ছাদ আছে, 3 বেলা খাওয়া আছে, ওই চিন্তাটা করতে হচ্ছে না। আমাদের দেশে অসংখ্য মানুষ এখন ওই বেসিক নিয়ে তারা সাফার করছেন। তো আমরা ওইটা চিন্তা করলে আমার মনে হয় আমরা অনেক কিছু পিক আপ করতে পারবো এবং অনেক কিছু রিয়েলাইজ করতে পারবো। উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। থ্যাঙ্কস ফর ইউর নাইস ফিডব্যাক। এবার যাচ্ছি আমাদের জাকিয়া বিনতে জামালের কাছে। আপনাদের আইবির কি অবস্থা, মানে ওখানে কি, বা আপনি কিভাবে সময় কাটাচ্ছেন সেটা নিয়ে একটু দিতে বলতে। থ্যাংক ইউ আমাকে এখানে অ্যাড করার জন্য, ফ্লোর দেওয়ার জন্য। আমাদের আইউবিতে এখন আমরা এই মুহূর্তে যেটা আছে যে আমরা নেক্সট সেমিস্টার নিয়ে খুব প্রিপারেশন নিচ্ছি, বিকজ যেহেতু আমাদের ক্লাসরুম এডুকেশন পসিবল হচ্ছে না, সো আমরা এখন
মোটামুটি সবকিছু ওইভাবেই প্রিপেয়ার করছি যে নেক্সট সেমিস্টার আমরা কিভাবে যাব অ্যান্ড থিংস অনলাইনে যেটা আমাদের যেতে হবে। আর ইন দ্য মেইন টাইম যেটা অন্য সবার মতো আমারও অবস্থা, বাসায় থেকে থেকে আসলে ওই যে আপুর মতো আমিও বলবো যে মুড সুইং হয়ে যাচ্ছে, কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না, বাট ফ্যামিলির সাথে অনেক সময় কাটাতে পারছি বিকজ সবাই খুব বিজি থাকে। সো ওই দিক থেকে আমি কিছুটা বলবো যে একটু ভালো সময় যাচ্ছে। এছাড়া কিছু অনলাইন ভিত্তিক কিছু কোর্স আমি করছি, কিছু রিসার্চ করছি, প্লাস আমাদের আইইউবি নেক্সট জানুয়ারিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করবে। সো এটা নিয়ে আমরা বেশ বিজি আছি, আমরা মোটামুটি সপ্তাহে 2-3 বার করেই ওইটা নিয়ে বসছি, মিটিং করছি, অনেক কাজ করছি। আর এর ফাঁকে ফাঁকে আমি একটু যেটা বলি যে একটু মনে হয় রান্না বান্নাটা একটু বেশি করা হচ্ছে। সো মানে শেফ না হলেও হয়তো ছুটির বেশি দিন থাকলে মাস্টার শেফের কাছাকাছি চলে যাবো হয়তো। সো কিছু নতুন জিনিস ট্রাই করছি, এইভাবে আসলে সময়টা চলে যাচ্ছে। আর থ্যাংক ইউ আপু। হ্যাঁ, তবে খেয়াল করে দেখেন আফতাব ভাই, সাবির ভাই খেয়াল করে দেখেন, এই গত 2 মাসে কিন্তু ঢাকা শহরে মানে অনেক মেল শেফ, মানে ছেলেদের রান্না করা, ফেসবুকে দেওয়া, মানে আমরা সবাই মানে আসলে রান্নার জিনিসটা এতদিন আমাদের ছিল আমাদের মারা রান্না করবে বা ওয়াইফরা রান্না করবে, ভাবিরা রান্না করবে, কিন্তু এখন আমরা করোনা এসে বুঝিয়ে দিয়েছে নো, ইট ইজ অ্যাজ এ ম্যান ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু। এবং সারা পৃথিবীতে দেখা গিয়েছে যেহেতু শেফ হিসেবে মেইলরা কিন্তু সারা পৃথিবীর বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড, তো আমরা তাদের দিয়ে ইন্সপায়ার হয়ে হয়তো আমরা এখন রান্না করা শিখছি। যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের আসলে সব ইট ফল ইন দ্য ক্যাটাগরি অফ লাইফ স্কিল। প্রত্যেকটা মানুষের লাইফ স্কিল শেখা উচিত। বিশেষ করে আমরা বাচ্চাদেরকে নষ্ট করতেছি এইভাবে। আমি আমার যারা মানে আমাদের এখানে আছে সবাইকে মাধ্যমে বলতে যাচ্ছি, প্রত্যেকটা বাচ্চাকে রান্না বান্না শেখান প্লিজ। আমরা উই হেডিং টু এ জেনারেশন যেখানে মা থাকবে অফিসে, বাবা থাকবে অফিসে, এই বাচ্চা আর কত নুডলস খাবে? তাকে বেসিক ব্রেকফাস্ট করতে শিখান। দেখা যায় মায়েরা বলে না আমি থাকতে তুই কেন রান্না করবি, এটা কিন্তু স্পয়েল করে ফেললে। বিশেষ করে যারা এই যে বিদেশে পড়তে গেছেন প্রথম 3 মাস কিন্তু সাব্বির ভাইয়ের হয়তো বা যারা পড়তে চায় নুডলস খেয়ে থাকতে হয়, মাকে ফোন দিতে আম্মু এটা কিভাবে রান্না করি। তো যদি রান্নাটা শিখে ফেলতে পারতাম, এখন যেহেতু ড্রাইভিং শেখা যাবে না, তো লাইফ স্কিলের মধ্যে প্রত্যেক মানুষের লাইফ স্কিলের মধ্যে ড্রাইভিং জানা উচিত, সুইমিং জানা উচিত, রান্না জানা উচিত। তো করোনার সময় যেহেতু সুইমিং এবং ড্রাইভিং করা কঠিন, এখন এই হাই টাইম যে সবাইকে রান্না শিখিয়ে দেয়। তাই আফতাব ভাই কি মনে করেন এখানে? হ্যাঁ, এক্স্যাক্টলি, বিকজ এটা আর সবচেয়ে বড় কথা আমি যদি একটু অন্যভাবে দেখি, আপনি যত বড় বড় শেফ কম্পিটিশন গুলোতে দেখবেন ওখানে কিন্তু ছেলেরাই, হ্যাঁ মাস্টার শেফ এরা কিন্তু ছেলেরাই কিন্তু ফ্রন্ট লাইনে। তো এটা কিন্তু একটা বিশাল ক্যারিয়ারও আছে সঙ্গে। তো আমার এই অল্টারনেটিভ স্কিলটা থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা না ইনফ্যাক্ট। আর আমরা এই স্কিলটা জানা দরকার। একটু আগে আপনিও দেশের বাইরে ছিলেন, তো দেশের বাইরে থাকলে এটা হয় আসলে ফোন করে জানা হয় যে কি করে মুরগিটা রানবো, কি করে মুরগিটা কখন পানিতে দিব। আমিও একসময় ফোন করেই জেনেছিলাম মুরগি রান্না। তো আমার মনে হয় হাই টাইম। এবং জি আরেকটা একটু অ্যাড করি এখানে, যেমন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। যেমন নতুন একটা কনসেপ্ট, এটা গত 4-5 বছর ধরে সারা পৃথিবীতে খুব পপুলার হচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্লাউড কিচেন কনসেপ্ট। ক্লাউড কিচেনে হচ্ছে ধরেন আমরা নরমালি উবার ইটস বা পাঠাও থেকে খাবার অর্ডার করলে সেই খাবারগুলো রেস্টুরেন্ট থেকে মানুষজন বাসায় দিয়ে যায়। সো ধরুন আমি থাকি বনশ্রীতে, ধানমন্ডি থেকে খাবার অর্ডার দিলাম পাঠাওতে, সরিষার তেলের তেহারি, আমার এখানে আসতে আসতে লাগলো 45 মিনিট, এবং আমি হাংরি। কারণ মানুষ কখন অর্ডার দেয়, যখন সে হাংরি ফিল করে তখনই অর্ডার দেয়। তো এই 45 মিনিট ওয়েট করাটা বিরক্তিকর। এই ছোট্ট পেইন পয়েন্টটাকে তারা ক্যাপিটালাইজ করার জন্য খুলে ফেলছে ক্লাউড কিচেন। যে সামবডি ইজ কুকিং, খুব ভালো কুক করে বনশ্রীতে, উইদিন 5 মিনিট সে তোমার এই মানে আপনিও সেখানে ক্লাউড কিচেনে জয়েন করলেন, সাবির ভাই জয়েন করলো, ভালো রান্না করে। এবং এই ক্লাউড কিচেনে বাংলাদেশে একটা স্টার্টআপ শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা সারা পৃথিবীতে খুব পপুলার হচ্ছে। যে আপনি উইদিন 5 মিনিটস পাশের বাসায় কেউ রান্না করে, সে আপনার রান্নাটা মানে বাসায় দিয়ে গেল, আপনাকে ধানমন্ডি থেকে ওয়েট করতে হবে না। সো দ্যাট ইজ নিউ অপরচুনিটি। প্রত্যেকটা প্রবলেম, করোনা এসছে, করোনা ইজ এ প্রবলেমেটিক থিং ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ব্রিঙ্গিং লটস অফ অপরচুনিটি ফর আস অ্যাজ ওয়েল। আচ্ছা, এবার আমরা মেইন টপিকে ফিরে যাই। আজকে আমরা যেহেতু ইন্ডাস্ট্রি ভার্সাস একাডেমিয়া, তো এখানে আমাদের আসলে একাডেমিয়ায় আমরা আসলে যে ধরনের সবসময় ইন্ডাস্ট্রি, আফতাব ভাইরা সবসময় আমাদেরকে বলেন যে আমরা ইউনিভার্সিটিতে কি পড়াচ্ছি, ক্লাসে কি পড়াচ্ছি, যুগোপযোগী হচ্ছে না। তো আসলে এই দুই গ্যাপটা রিডাকশন করার জন্য আজকের এই অ্যাকচুয়ালি আলোচনাটা আমরা আসছি। তো সংখ্যা যদি আমরা বেশি আছি 4 জন একাডেমিয়া, বাট আমরা মনে হয় 2 জন খুব ভালো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন অনেকদিন ধরে। দেখা যাক আসলে আমরা ডিবেট করি
যে আসলে এটাতে গ্যাপটা কোথায়। কারণ সারা পৃথিবীতে আপনি দেখবেন, আমেরিকা বলেন, সাবির ভাই দেখে আসছেন, আফতাব ভাই দেখে আসছেন, আমরা দেখে আসছি ওইসব দেশে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া খুব ক্লোজলি কাজ করে। যে কোনো থিওরি ডেভেলপমেন্ট বলেন, সবকিছু বলেন। যেমন আমাদের ফিলিপ কটলার, যাকে আমরা চিনি, উনি হচ্ছেন কেলগস প্রফেসর। সো কেলগস ওনার জন্য ওনাকে ফান্ডিং করে দিয়েছে যে তুমি আমাদের জন্য কাজ করবা, থিওরি ডেভেলপ করবা। বাংলাদেশে কেন এরকম ধরেন এই মিজান স্যারের জন্য বা আমার জন্য বা জাকিয়ার জন্য এরকম স্বপ্ন স্বপ্ন প্রফেসর নাই, বা আফতাব ভাই আপনি যেখানে কাজ করেন কেলগসের নাই, সো আপনি স্বপ্নের জন্য কেন এটা হবে না? হওয়া উচিত যে উই হ্যাভ দ্য অপরচুনিটি, উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ওয়ার্ক টুগেদার। আপনারা আমাদের এখানে আপনাদের ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আমরা হয়তো আপনাদের ওখানে গিয়ে আমরা কিছু থিওরি, এই যে একটা আইডিয়া দিলাম একটু আগে, এই টাইপের অনেক আইডিয়া কিন্তু আমাদেরও আছে। সো এটা কেন হচ্ছে না, এটা আমি মিজান স্যারকে দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছি, যে আমাদের আসলে একাডেমি এবং ইন্ডাস্ট্রির গ্যাপটা কিভাবে কমানো যায়। স্যার, মিজান স্যার। স্যার একটু আপনার মাইক্রোফোনটা একটু মিউট করা আছে, একটু অন করেন মাইক্রোফোন। ধন্যবাদ রাফি। আসলে এটা একটা বড় প্রশ্ন এবং এর উত্তর আসলে অল্প সময়ের ভিতর দেওয়া সম্ভব কিনা সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তবে আমরা একজন শিক্ষক, শুধুমাত্র আমরা আজকে এসেছি কিন্তু ডিবেট করতে না, বরং এখানে যারা প্র্যাকটিশনার তাদের কাছ থেকে কিছু লেসন যারা আমরা নিতে পারি, এবং যেটা হয়তো আমাদের ছাত্রছাত্রীদের জন্য হয়তো আমাদের সেই এক্সপিরিয়েন্সটা অন্তত শেয়ার করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এসেছি। তবে একজন একাডেমিশিয়ান হিসেবে আমরা মনে করি যে আমরা যা পড়াচ্ছি আর আমাদের বাস্তবে যারা প্র্যাকটিস করছে, মানে যারা প্র্যাকটিশনার অথবা যারা রিয়েল ফিল্ডে যারা কাজ করছে, আমরা যা পড়াচ্ছি এবং তারা যা প্র্যাকটিস করছে তার ভিতর কিন্তু অনেক গ্যাপ আছে, বিশেষ করে বাংলাদেশে। তো আমরা এই জায়গা থেকে কিন্তু আসলে আমাদের বেরিয়ে আসার একটা চিন্তা কিন্তু আমাদের এখন করার সময় এসেছে। কারণ আমরা যারা একাডেমিশিয়ান, উই আর টোটালি ইনবক্সড, এবং আমরা চাই না যে কম্পিটিটিভ যে ট্রেডিশনাল বক্স থেকে আমরা যে বেরিয়ে আসতে, কিন্তু আমরা আসলে কিন্তু সেভাবে মানসিকভাবে প্রস্তুত না। তো সেই দিক থেকে অন্তত একাডেমিশিয়ান হিসাবে আমাদের এখন কিন্তু আমাদের অ্যাকনলেজ করার সময় এসেছে যে একটা ব্লেন্ডিং কিন্তু খুবই দরকার, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার কিন্তু একটা ক্লোজ একটা ইন্টিগ্রেশন কিন্তু খুবই দরকার। আমিও কিছু সময়ের জন্য, যদিও আমি প্রথমে আমেরিকাতে পড়াশোনা শুরু করেছিলাম, পরে আমি যেহেতু 9/11-এর পর কিন্তু আমি আবার ব্যাক করি, পরে আমি কানাডা থেকে কিছু সময়ের জন্য পড়াশোনা করেছিলাম। সেই হিসাবে আমার ওখানকার 3টা ইউনিভার্সিটিতে আমার পড়ার বা কোর্স করার সৌভাগ্য হয়েছে। আমরা সেখানে কিন্তু দেখেছি যে এই গ্যাপটি কিন্তু, মানে আমি বলছি সে এখান থেকে 15 বছর আগের কথা, যে তারা কিন্তু সে সময় কিন্তু দেখছি যে তারা এই গ্যাপটা পূরণ করার ব্যবস্থা করেছে। কারণ আমরা দেখেছি যে সে সমস্ত দেশগুলোতে, বিশেষ করে নর্থ আমেরিকাতে আমি দেখেছি যে যারা ইন্ডাস্ট্রিতে আছে এবং যাদের পুরানো যারা অ্যালামনাই, তাদের নিয়ে কিন্তু যারা একাডেমিশিয়ান তাদের সাথে কিন্তু তারা মোটামুটি এভরি 6 মান্থ অথবা এভরি ইয়ার কিন্তু তারা একটা সেশন করে, এবং সেই সেশনগুলোতে তারা জানার চেষ্টা করে যে রিয়েল লাইফে তাদের কোন কোন ধরনের জ্ঞান বা এক্সপিরিয়েন্স আসলে দরকার, এবং সেটার ভিত্তিতেই কিন্তু একাডেমিক ওয়ার্ল্ডগুলো কিন্তু সেখান থেকে তাদের ইনপুট গুলো নেয়, এবং সেটার ভিত্তিতেই কিন্তু তারা তাদের কোর্স কারিকুলাম রিভাইজ করে, রিভ্যাম্পিং, রিঅর্গানাইজিং তারা করে। এবং এভাবেই কিন্তু মানে একটার সাথে আরেকটা কিন্তু মানে একসাথে মিলে তারা কাজ করছে যাতে এই গ্যাপটা না থাকে। এবং বাইরে আমরা দেখেছি, বিশেষ করে গ্রাজুয়েট লেভেলে যে ক্লাসগুলো হয়, সেখানে কিন্তু একটা ভালো একটা পার্সেন্টেজ, মেবি 30% কি 40%, যারা ইন্ডাস্ট্রি জগতে যারা আইকন হিসেবে আছে, এক্সট্রিমলি নলেজেবল, এট দ্য সেম টাইম তারা প্র্যাকটিসে আছে, তাদেরকে কিন্তু তারা হায়ার করে নিয়ে আসছে। এটা একটা দিক, তারা হয়তো পার্ট টাইমার বা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তারা পড়াচ্ছে। এট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি, যেমন আমি কানাডাতে যখন আমাদের একজন টিচার ছিলেন রিক নেইসন, উনি কিন্তু বেসিক্যালি ফাইন্যান্সের ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে উনি ছিলেন, এবং কিছু সময়ের জন্য কিন্তু উনি সিটিএন এর উনি সম্ভবত সিএফও ছিলেন।
তো অসাধারণ একজন ব্রিলিয়ান্ট রিক নেইসন, ফাইন্যান্সের জগতে কিন্তু কানাডাতে কিন্তু একজন লেজেন্ডারি প্রফেসর। উনি কিন্তু একটা সময় এসে কিন্তু আমি দেখেছি যে উনি বিশাল অঙ্কের বেতনের চাকরি ছেড়ে কিন্তু উনি ইউনিভার্সিটিতে জয়েন করেছে, এবং সেখানে আমার আরেকটা দেখার সৌভাগ্য হয়েছে, যেহেতু তার টিচিং এর কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সে তখন কি করলো, জয়েন করলো অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং মজার জিনিস হচ্ছে তার ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে তার ফিজিক্সে গ্রাজুয়েট, এবং ওয়েস্টার্ন অন্টেরিও থেকে তার পিএইচডি এবং এমবিএ করা। অসাধারণ একটা ব্লেন্ডিং। এবং সেখানে আমি দেখেছি যে ওই স্কুলের প্রফেসরের চেয়ে কিন্তু তার বেতন বেশি, তার পে প্রোটেকশনটি দেওয়া হচ্ছে। তো সেখানে যেটা হয় যে যখন একাডেমিক ফিল্ডে যখন চলে আসে, তখন তাদের যেহেতু নলেজ আছে এবং রিয়েল লাইফে তাদের কাজ করার সৌভাগ্য হয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু তারা একাডেমিক ওয়ার্ল্ডে কিন্তু তারা শেয়ার করতে পারছে। আবার আপনি দেখবেন, আমারও কিন্তু মেয়ে একটা আছে ওয়াটারলু ইউনিভার্সিটিতে, এবছরই ইনশাল্লাহ গ্রাজুয়েশন করবে বিজনেস স্কুলে বেসিক্যালি। এবং সেখানে আমি দেখলাম যে তার 4 বছরের ভিতর 3টা সামার কিন্তু তার ছুটি ছিল না। এটা যে ইন্টেন্সিভ প্রোগ্রাম, এএফএম বলে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং বিগ 4 এর সাথে কিন্তু ওদের কোর্স কারিকুলার অ্যালাইন, যেহেতু এটা অ্যাকাউন্টিং ফিল্ডে। এবং আরএসএম, যেটা হলো ওয়ার্ল্ডের 6th লার্জেস্ট অ্যাকাউন্টিং ফার্ম, এটা গত বছরের র্যাঙ্কিং এর কথা বলছি, বিগ 4 এর পরে যে দুইটা, সেখানে কিন্তু এই 4 বছরের মধ্যে সে 16 মাস সে কিন্তু ফুল টাইম জব করতে হয়েছে তাকে। দ্যাট ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোগ্রাম। এখন দেখেন আমরা কি করছি, আমরা একটা ইন্টার্নশিপ পর্যন্ত করাতে পারছি না, এবং যে সমস্ত লজিস্টিক সাপোর্ট গুলো থাকা দরকার সেটা কিন্তু আমাদের অনেক ইউনিভার্সিটি গুলোতে নাই। আবার এট দ্য সেম টাইম আমরা যারা একাডেমিশিয়ান হিসেবে দাবি করছি, আমরাও কিন্তু এখনো ওই গণ্ডির ভিতর কিন্তু আমরা এখনো রয়ে গেছি, যে বক্সের মধ্যে রয়েছে ওটা। কেন কাজ করতে হবে, আমরা যা শেখাচ্ছি সেটাই তো। কিন্তু বাস্তবতা যে অনেক ভিন্ন, এই পারসেপশন, এই রিয়ালাইজেশন কিন্তু আমাদের এখন কিন্তু সবার আসে নাই। স্যার, কিন্তু আমরা আবার ইদানিং একটু দেখেছি যে আচ্ছা, আমরা বিদেশি তো জানি আমরা একটা এক্সপেরিয়েন্স একটু রাফি জাস্ট একটু বলে নিই, কারণ এটা যেহেতু পিক টাইমের মধ্যে চলে এসেছি। হ্যাঁ স্যার। এটা কিন্তু একটা দিক। আবার আপনি আরেকটা জিনিস দেখবেন যে সেটা হলো যে চায়নাতে আমি দেখেছি যে সেখানে কিন্তু যখন তারা এমবিএ করছে একটা সময়ে, এখন কি অবস্থা বলতে পারবো না, যে তাদের ম্যান্ডেটরিলি তাদের কিন্তু কর্পোরেটে কিন্তু কাজ করতে হবে একটা সময়ের জন্য, এবং সেখানে 8 মাস বা 10 মাস কাজ করার পর কিন্তু তারা আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করবে, তাদের ইউনিভার্সিটিতে ব্যাক করবে। এবং আমেরিকাতে আমি যেটা দেখেছি বা কানাডাতে, একজন ফ্রেশ গ্রাজুয়েট কিন্তু সরাসরি এমবিএ করতে পারবে না। তাদের রিকোয়ারমেন্টসই হচ্ছে বেসিক্যালি যে তাদের গ্রাজুয়েশনের পর, মানে আন্ডার গ্রাজুয়েট করার পর, তারা কিন্তু অ্যাটলিস্ট 2 years দে মাস্ট হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং তখনই কিন্তু তারা আবার এমবিএ প্রোগ্রামে কিন্তু তারা ভর্তি হবে। ভালো ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, কিন্তু নর্মালি কিন্তু ভালো ইউনিভার্সিটিতে উইদাউট হ্যাভিং মিনিমাম 2 years অফ এক্সপিরিয়েন্স ইউ ক্যানট বি দ্য স্টুডেন্ট অফ এমবিএ প্রোগ্রাম। সেখানে দেখেন কি জিনিসটা কি হচ্ছে, প্রথমত হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে টিচিং এ নেওয়া হচ্ছে। আবার অনেক ফুল টাইম ফ্যাকাল্টি আছে যারা অতীতে ফুল টাইম ইন্ডাস্ট্রিতে তারা চাকরি করে এসেছে। দেখেন, আবার ছাত্রদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে পাঠানো হচ্ছে, মানে অ্যাজ এ পার্ট অফ কোর্স রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোগ্রাম। এবং তারা যখন ব্যাক করছে, তখন কিন্তু তারা এক্সপিরিয়েন্সটা পাচ্ছে, আবার টিচারদের কাছ থেকে কিন্তু তাদের মানে রিয়েল মার্কেট ওরিয়েন্টেড শিক্ষাগুলো কিন্তু তারা পাচ্ছে। এবং আমরা দেখেছি, আমি যেহেতু ফাইন্যান্সে মানে সেকেন্ড এমবিএটা কিন্তু আমার ফাইন্যান্সে করা ছিল, সেখানে রিক নেইসনেরই দেখেছি আমরা স্টক এক্সচেঞ্জের সাথে তারা অটোমেটিক্যালি কানেক্টেড, এবং সেখানেই কিন্তু আমরা দেখছি যে অ্যাট রিস্ক সফটওয়্যার প্রয়োগ করে তারা কিভাবে অ্যানালিসিস করা হয় রিয়েল লাইফ ডেটা। আজকে যে আমরা বিগ ডেটা অ্যানালিসিসের কথা আমরা বলছি, সেখানে আমি কিন্তু সেই 2006 সালের কথা বলছি, তখন কিন্তু তারা বিগ ডেটা গুলো নিয়ে কিভাবে সফটওয়্যারে অ্যানালিসিস করবে সেটা কিন্তু সেই সময় কিন্তু তারা আমাদেরকে দেখিয়েছে। কিন্তু আমরা আজও পর্যন্ত কিন্তু আমরা সেদিকে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো যায়নি। স্যার, এটা নিয়ে একটু জিজ্ঞেস করতে, আচ্ছা স্যার, এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে আসলে বাইরের এক্সাম্পল থেকে আমরা নিজেরা কি করছি, যে যেহেতু আমাদের অডিয়েন্সটা বাংলাদেশি, ধরেন আমাদের কি মিসিং, যে আমি জানি আপনি ডিপার্টমেন্টে অনেক ডাইনামিজম নিয়ে এসেছেন, যেমন আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা একই ডিপার্টমেন্টে যেহেতু আছি,
সেখানে আমরা বিগ ডেটা অ্যানালাইসিস এবং আমরা নেক্সট সেমিস্টার থেকে ডিজিটাল মার্কেটিং পড়াচ্ছি অ্যাজ এ কোর্স। সো আলটিমেটলি এরকম মার্কেটিং অ্যানালিটিক্স মার্কেটিং অ্যানালিটিক্স Analytics টা খুব important। কারণ আফতাব ভাইয়ের কাছে প্রচুর ডেটা আছে, এখন হেলথ ডেটা আছে, বা আমাদের কর্পোরেটসদের কাছে প্রচুর ডেটা আছে। আমাদের যদি গ্র্যাজুয়েটসরা এইসব ডিগ্রি নিয়ে না যায়, আফতাব ভাইরা কিন্তু কদিন পরে আমাদেরকে বকা দিবে, এগুলো পড়ে আসো নাই কেন? কারণ এই যে ডেটা এখন মার্কেটিং চেঞ্জ হয়ে গিয়েছে অনেক। ঠিক বলেন। যেমন স্বপ্নের কথাই যদি বলি, মানে রাফলি আমার যেটা ধারণা, পার ডে অ্যারাউন্ড 44 লাখ মতো ডেটা তাদেরকে ঘোরাফেরা করতে হয় পার ডে। প্রোডাক্ট, কাস্টমার, এসকিউ, অলসো মানে এভরিথিং মিলিয়ে ডিস্ট্রিবিউশন, পুরো সাপ্লাই চেইন, ডিফারেন্ট টাইপস অফ ডেটা তাদের ইনবক্সে আছে। তো এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আছে। এবং বিগ ডেটা যেটা বললেন, বিগ ডেটার চেয়ে আরো ডেঞ্জারাস জিনিস এখন যেটা স্মল ডেটা, একদম বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, যেটা লাইফস্টাইলের সাথে রিলেটেড। এই যে এখন আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য করোনা। এই যে অ্যাজাইল মেন্টালিটি বা ফ্লেক্সিবল মেন্টালিটির জন্য আমি কি প্রস্তুত, আমার কোম্পানি কি প্রস্তুত, বা আমার প্রোডাক্ট, আমার সার্ভিস কি প্রস্তুত? সো আর উই ডিজিটাল রেডি? সো আমি রিসেন্টলি একটা কথা এক জায়গায় আসছিল যে আমরা এতদিন ডিজিটাল 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 বলে আসছি, এখন বোঝা যাচ্ছে যে আসলেই আমরা ডিজিটাল বলতে যা বোঝাই সেই রেডিনেসটা আমাদের এখনো তৈরি হয়নি। আর ডেটা অ্যানালিটিক্স এর কথা স্যার বলছিলেন, সাবির আমি একটু বলে নিই, তারপরে আপনি অ্যাড করেন। ডেটা অ্যানালিটিক্সটা আমরা যারা ধরেন একটু বাইরের কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি তারা এই শব্দটা জানি। বাংলাদেশের 80% to 90% কোম্পানি এই শব্দটাই জানে না যে হোয়াট ইজ ডেটা, এবং সেটা আবার অ্যানালাইসিস করে আমি স্ট্র্যাটেজি করব, স্ট্র্যাটেজি করে প্ল্যান করব, সেটা ইমপ্লিমেন্ট করব। তার চেয়ে আমার সেলসের লোককে মাঠে পাঠিয়ে দিলেই পুশ সেল করে নিয়ে আসবে। সো এই কনসেপ্টে আসতেই কিন্তু আমাদের অনেক টাইম লাগবে যে স্ট্র্যাটেজি কি, তারপরে তো আমি মার্কেটিং অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস ইন্টেলিজেন্স, মার্কেটিং ইন্টেলিজেন্স, অটোমেশন এগুলোতে চিন্তায় যাব। বা নর্মাল একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ম্যাক্সিমাম জায়গায় স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কোনো ডিপার্টমেন্ট বা ইউনিট নাই, আপনি খোঁজ করে দেখেন। এবং এটাই কিন্তু একটা রিসার্চের বিষয় হতে পারে আজকে একাডেমিয়াদের, যে কতগুলো অর্গানাইজেশনে একটা স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট নেই, বা সত্যিকারের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কর্পোরেট স্ট্র্যাটেজি তৈরি করা হয় না, বা বিজনেস ভিশন অনুযায়ী, মিশন অনুযায়ী তারা স্ট্র্যাটেজি ডেভেলপ করে না, বা নেক্সট 3 years to 5 years to 10 years তারা কি করবে সেটা চিন্তা করে না। সেকেন্ডলি, এই যে এত বড় একটা ডিজাস্টার হচ্ছে, এটার জন্য কোনো বিসিপি বা বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং না। তো এই ডিজাস্টার সিচুয়েশনে আমি দেখে অবাক হলাম রিসেন্টলি, এত বছরের আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা শুধু এই একটা ইন্ডাস্ট্রির উপরই ফোকাস করে আছি, কোনো ডাইভার্সিফিকেশন নেই। তো অল্টারনেটিভ কোনো চিন্তা করছি না। এবং সেই বিজনেসের যে স্কিলটা ডেভেলপ করেছে, যে ম্যান পাওয়ারটা ডেভেলপ করেছে, ওই স্কিলটাকে ডেভেলপ করে লোকাল কোনো ব্র্যান্ড আমি ইন্টারন্যাশনালি ডেভেলপ করিনি গত 40 বছরে বা 30 বছরে। তো আমরা আসলে কি করছি? সো দ্যাট মিনস আমাদের ফিউচারিস্টিক চিন্তাধারার একটা চেঞ্জ আসতেই হবে, তা না হলে আমরা পড়ে যাব, পিছনে পড়বো না, শুধু পড়ে যাব নেক্সট 5 ইয়ার্সে। তো এই জন্য সাস্টেনেবিলিটি বা বিজনেস সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ব্র্যান্ড তৈরি করার জন্য যা যা দরকার, দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অফ, মানে বাই দ্য এন্টারপ্রেনার্স। আর একাডেমিয়ারা এই জায়গাগুলোই যদি একটু তাদের রিসার্চ টপিকে নিয়ে আসে, স্যার যেমন বললেন যে অ্যানালিটিক্স আপনারা নেক্সট সেমিস্টার থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, অবভিয়াসলি এগুলো রিয়েল লাইফ কোর্সে নিয়ে আসা দরকার। কটলারের বই তো থাকবেই, আমি এমনও জানি কটলারের বই মুখস্থ করে মার্কেটিয়ার হয়ে যাচ্ছে, বাট এখনকার দিনে আর সহজ না, বিকজ নাও মার্কেটিং ইজ ভেরি রিয়েল টাইম, ভেরি রিয়েল টাইম মার্কেটিং। আমি ছোট একটা আফতাব ভাই আপনার জাস্ট সাপোর্ট করে বলছি, জি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা বিখ্যাত কোটেশন তারা ইউজ করে প্রায়, তারা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ ভেরি সাকসেসফুল মার্কেটার, মানে ইউ নিড টু নো হোয়াট হার্ভার্ড স্কুল অফ বিজনেস ডাজন্ট টিচ ইটস স্টুডেন্টস। তার মানে তারা নিজেরা স্বীকার করে বলছে যে আমরা যা শিক্ষা দিচ্ছি এটার বাইরে যদি কেউ শিখতে পারে সেই হবে রিয়েলি ক্রিয়েটিভ মার্কেটিয়ার। তার মানে হচ্ছে যে আমাদের যে টোটাল লার্নিংটা, যে প্যাডাগজির ভিতর যে ইনবক্সড হয়ে আছে, ইনফ্রেমড হয়ে আছে, এই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে বেরিয়ে আসা দরকার, এবং সেটাই আপনাকে সাপোর্ট করে বললাম। প্লিজ জাস্ট সরি, এবার যাচ্ছি সাবির ভাইকে একটু যে এই অ্যাজাইল মেন্টালিটি নিয়ে আপনি যদি একটু ডিজাইন এন্ড ইনোভেশন এন্ড অ্যানালিটিক্স কিছু বলেন। জি জি প্লিজ।
না, আমি আসলে কোন দিকে যাবো বুঝতে পারছি না। আমাদের রাফি ভাই কি বলছিলেন আমি শুনতে পারিনি। আচ্ছা, না ওই আমাদের যেই আফতাব ভাই একটা কোশ্চেন রেজ করেছেন আপনাকে, এই যে আচ্ছা, এজিলিটি, এজাইল মাইন্ডসেট বা আমাদের ইনোভেশন, এগুলো নিয়ে আপনারা রাইট, সব রাইট। কিভাবে চিন্তা করছেন। আর আমাদের আজকে ফোকাসটা হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া। তো আমাদের সব আচ্ছা, কথার পিছনে শেষে লজিকটা থাকবে হচ্ছে বুঝতে যে পারছি। আসলে আপনারা গ্রাজুয়েটসদের কাছে কি চান, সেটাও একটু বলেন আপনারা আসলে আচ্ছা, গ্রাজুয়েটসদের কাছে। প্রথম কথা হচ্ছে যে আমি যে খুব এক্সট্রিমলি অ্যান্টাই একাডেমিয়া বা একাডেমিয়া কিছু দিচ্ছে না এরকম বলতে চাচ্ছি না। I found great graduates from the universities আপনারা যেটা রিপ্রেজেন্ট করেন, and we groom them further. So একদম যে কিছুই শিখে আসে না এই ব্যাপারটা এরকম না। সো প্রথমে এটা হচ্ছে আমার নোট, এবং এটা আমি মনেও করি না যে একটা ইউনিভার্সিটি সবকিছু শিখিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই কর্পোরেটেরও দায়িত্ব ফার্দার গ্রুম করা, বাট সেই মাইন্ডসেটটা, বেসিক যে ফাউন্ডেশনটা ওইটা দিচ্ছে কিনা সেটা হয়তো ইম্পর্টেন্ট। আর ইমপ্রুভ করার সুযোগ তো সব জায়গাতেই আছে। আমাদের স্বপ্নে প্রতিদিন প্রচুর ফ্লস, প্রচুর মিস্টেক্স থাকে, প্রসেস ইঞ্জিনিয়ারিং করতে হয়, অটোমেশনে যেতে হয়, সেগুলো করতে হয়। সেরকম একাডেমিয়াও একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে দিয়েই যাচ্ছে এবং যাবে। বাংলাদেশ তো এখনো আমি মনে করি একটা ইয়াং নেশন, সো উই হ্যাভ লট টু লার্ন অ্যান্ড কোপ আপ উইথ। সেইটা হচ্ছে আমার ফার্স্ট নোট। এবার সেকেন্ডে আসি, যে আসলে যেমন বিগ ডেটার কথা বলা হচ্ছিল, আমার সৌভাগ্য হয়েছে এমআইটি তে শুধু না, বার্কলিতে কিছু সময় কাটানোর, এবং সেটা কনসিডারেবলি লার্জ, মানে বেশ লম্বা সময় আর কি। আমার একজন প্রফেসর নাম ছিল স্টিভ ট্যাডলিস। উনি ইবেতে কাজ করতেন, ইবের চিফ ইকোনমিস্ট ছিলেন, পরবর্তীতে অ্যামাজনে উনি কাজ করেছেন। এবং আপনি ওনাদের থিওরিও পাবেন যে কেন গুগল কাজ করে না, গুগল অ্যাডওয়ার্ক সাকস, এরকম একটা থিওরিও পাবেন স্টিভের। সো যেটা আমার আমেরিকান ব্যাকগ্রাউন্ড, মানে ইউনিভার্সিটি গুলোর সাথে কিছু অভিজ্ঞতা আছে বলে ওখান থেকে হয়তো বলছি, এর মানে এই না যে পৃথিবীর অন্য প্রান্তেও কিছু হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে, যে যে জিনিসগুলো ওদের কাছ থেকে দেখার আছে, যেটা আমি বলবো যে মিজান স্যার বেশ কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, বাট আমি জাস্ট হয়তো আরেকটু অ্যাড করছি ফ্রম প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ যে কি হয়। যেমন ধরেন ডেটা সায়েন্স যখন আমি পড়তাম বার্কলেতে, আমি কিন্তু এয়ারবিএনবির অফিসে গিয়েছি, ওখানে সময় কাটিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু উবারের হেড অফ ডেটা সায়েন্সের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এবং সেটা এরকম না যে জাস্ট একটা প্রশ্ন করা। আমি একটা পুরো দিন কিন্তু এয়ারবিএনবি ডেটা সায়েন্টিস্টদের সাথে কাজ করেছি, উবারের চিফ অফ ডেটা সায়েন্সের সাথে লাঞ্চ করেছি। আমি নেটফ্লিক্সে গিয়েছি, নেটফ্লিক্সে দেখেছি কিভাবে কাজ হচ্ছে, হ্যাঁ, কিভাবে ডেটা সায়েন্সটা অ্যাপ্লাই করা হয়। তো প্র্যাকটিক্যালি কাজ করলে হয় কি, তখন সেটা অনেক সুবিধা হয়। তারপরে ধরেন কেপস্টোন প্রজেক্ট থাকে, এমআইটি তেও আছে, বার্কলিতেও আছে। কেপস্টোন প্রজেক্টে যেটা হয়, হ্যাঁ, সেই প্রজেক্টে হয় কি, তখন আপনি কিন্তু রিয়েলি একটা কিছু করেন যেটা ওই ইন্ডাস্ট্রির কোনো একটা প্রবলেম, রিয়েল প্রবলেম সলভ করে, তারপরে কিন্তু আপনাকে সেটা ডিফেন্ড করে সিমুলেশন, দ্যাট ইজ সিমুলেশন, ক্যাপসিম থেকে সবসময় সিমুলেশন, অনেক সময় রিয়েল ডেটা নিয়েও আপনি কাজ করেন। হ্যাঁ, আমি যেমন রিয়েল ডেটা নিয়েও আমার কাজ করার স্কোপ হয়েছে। সো আমি বলি যে ওইটা হয়তো শেখার একটা ব্যাপার, কিন্তু শুধু একাডেমিয়াই সব করে দিতে পারে এটা না। ধরেন এখানে আমাদের অন্যান্য সোশ্যাল স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, এদেরও কিন্তু রোল আছে। একটা মানুষ কতটা বিজ্ঞান মনস্ক সেটা শুধুমাত্র একাডেমিয়া ঠিক করে দিতে পারে না। একটা ইউনিভার্সিটিতে যদি কোনো কোয়েশ্চেন করার জন্য কাউকে পিটিয়ে মেরে ফেলা হয়, তাহলে সেটারও কিন্তু একটা দায়ভার আছে। সেটা একাডেমিয়া কিন্তু একা কিছু করে না। হ্যাঁ, সেখানে পলিটিক্স এরও একটা রোল থাকে। সোশ্যাল সোশিও ইকোনমিক স্ট্রাকচারে আমরা কে কোন রোল প্লে করছি, বিজ্ঞানের রোলটা কোথায় এবং বিজ্ঞান মনস্কতার রোল কোথায়, সেটাও একটা দেখার ব্যাপার আমার মনে হয় আছে। এখন কামিং ব্যাক টু মাই গ্রাউন্ড, যেখানে আফতাব ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল, আমাদের প্রচুর ডেটা, এবং আমাদের উই হ্যাভ গট স্মল স্কেলের ডেটা সায়েন্স টিম, যেখানে ডেটা সায়েন্টিস্টরা কাজ করেন, এবং তারা প্রতিনিয়তই আমাদেরকে সেখান থেকে ডেটা মডেল তৈরি করে দেন, ইনসাইট দেন। সেই ইনসাইট থেকে আমরা অনেক সময় স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, অনেক সময় পারি না। আমি অনেক বা ডেটা সায়েন্টিস্ট পেয়েছি, কোন একটা অর্গানাইজেশন 2-3 বছর কাজ করে এসছেন, হয়তো সুন্দর ডেটা মডেল তৈরি করতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি এটার ইনসাইটটা কি, অ্যাকশনেবল ইনসাইটটা কি, বা রিয়েল লাইফ প্রবলেমটা কি, সেখান থেকে ডেটা মডেলিং কেমনে করবে, এই লিঙ্কটা অনেক সময় খুঁজে পায় না। তার কারণ ওই লিঙ্কটা নাই, যেটা মিজান স্যার বলছিলেন যে এই জিনিসটা হয় না আর কি।
সো এইটা একটা অ্যাজিলিটির কথা বলছিলেন আফতাব ভাই। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কিন্তু একটা অ্যাজাইল হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। এখন তো করোনার সময় সবকিছু খুব ডিফিকাল্ট, কিন্তু যখন নর্মাল টাইম ছিল তখন আমাদের যেটা করা হতো যে আমাদের সকালবেলায় মর্নিং এ একটা স্ট্যান্ড আপ মিটিং হতো, যেখানে অসংখ্য অ্যাজাইল প্রজেক্ট সবাইকে দেখানো হতো। হ্যাঁ, যারা যারা অ্যাজাইল টিম এক একজন ঢুকতো, 7টা বা 8টা টিম, এবং তারা কিন্তু ডিসকাস করতো প্রজেক্টের কোথায় কি আছে, এবং স্ট্র্যাটেজির সাথে প্রতি উইকেই এই অ্যাজাইল প্রজেক্ট গুলো চেঞ্জ করা হতো। এই অ্যাজিলিটিটা কিন্তু একটা মাইন্ডসেট শুধু না, এটা প্রসেস, এটা বিজনেস কালচার, এটা টুল কিটস, আপনি কি কি টুল কিটস ইউজ করেন, ডু ইউ হ্যাভ এ প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, ডু ইউ হ্যাভ এ প্রপার ডেটা সায়েন্স টিম। সো ইটস ভেরি অর্গানাইজেশন স্পেসিফিক, বাট এখন টাইম মনে হয় এসছে যে এইসব কালচার গুলা, নতুন কনসেপ্ট গুলো নিয়ে আসার। আর অর্গানাইজ একাডেমিয়াতে আমার মনে হয় যে বেশ কিছু নতুন নতুন টপিক, আপনারা যেটা বলছিলেন যে আপনারা অলরেডি বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কোর্স চালু করেছেন, আমি বলবো যে আপনারা স্ট্রেইট ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, যেখানে স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, কিছুটা ম্যাথমেটিক্স, কিছুটা ডোমেইন নলেজ, এগুলোকে কম্বাইন করে একটা কিছু দাঁড় করান, যেখানে আমাদের পয়েন্ট গুলো আপনারা দেখতে পারেন যে হাউ উই অ্যাপ্লাই। পাশাপাশি অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুব সামথিং নিউ, যেটা এই মুহূর্তেই দরকার। এই আর কি সো ফার। জি, থ্যাংক ইউ ফর ইউর আপডেটস। কারণ একটু অবজারভেশন বলি যে কোন কোন কোর্সগুলা, যেমন এখন দেখেন প্রত্যেকটা ছাত্র, মানে আমাদের সময় আমরা ইউনিভার্সিটির বাইরে তেমন কিছু শিখতাম না, সুযোগ ছিল না, কিন্তু এখন আমি দেখছি আমাদের স্টুডেন্টরা জিজ্ঞেস করে, যে একটু একজন লিখলো এখানে, নুরুল ইসলাম সোহেল, রাইট ইউ আর ফুল টাইম এমবিএ ডিমান্ড ইজ গোয়িং ডাউন। যে আমাদের টেসলার সিইও এলন মাস্ক এবং সারা পৃথিবীতে বলছে যে হোয়াট ইজ এমবিএ অ্যাকচুয়ালি। এমবিএ হচ্ছে এমবিএ উইল ক্রিয়েট এ স্মার্ট এমপ্লয়ি, কিন্তু ওদের দরকার ইনোভেটিভ এমপ্লয়ি, যে হচ্ছে ইন্ট্রাপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, কোম্পানিতে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, স্বপ্নের জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। সো আলটিমেটলি এই হ্যাঁ ট্র্যাডিশনাল টাইপের এমবিএ পড়াশোনা চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখনকার ছাত্ররা শিখতেছে কি, খেয়াল করে দেখেন, এখনকার ছাত্ররা শিখতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতেছে, তারা বিগ ডেটা অ্যানালাইসিস শিখতেছে এডেক্স, ইউডেমি, কোর্সেরা থেকে, তারা শিখতেছে ব্লকচেইন শিখতেছে, তারা শিখছে হচ্ছে আমাদের যেমন ব্লকচেইন, মেশিন লার্নিং শিখছে। সো আলটিমেটলি নিজ উদ্যোগে ডিজিটাল মার্কেটিং শিখছে, ফেসবুক মার্কেটিং শিখছে। সো দিস টাইপ অফ নিউ ডিগ্রিজ বা কোয়ালিফিকেশনস অ্যাকচুয়ালি দে আর হেডিং ফর দ্যাট। সো নিজ উদ্যোগে শিখতেছে, এটা একটা বড় ব্যাপার। আমরা হয়তো ইউনিভার্সিটিতে শিখাতে পারছি না, কিন্তু তারা নিজ উদ্যোগে শিখছে, এটা গুড সাইন আপনাদের জন্য আই থিঙ্ক। রবি ভাই, এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, জাস্ট অ্যাজ ইউ মেনশন ইট রাইটলি। হয় কি, উডেমি, কোর্সেরা থেকে কোর্স করে আপনি কিন্তু টেকনিক্যাল স্কিলস গুলো ঠিকই নিয়ে আসতে পারেন, যেটা আমাদের কাজে লাগেও। বাট আপনারা একাডেমিয়া থেকে যেটা করতে পারেন, যেমন ধরেন একটা অ্যালগোরিদমের পিছনে আসলে কি কাজ করে, একটা ছেলে যদি প্রপার স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ড না থাকে, বিকজ দেখেন এই সমস্ত বাজওয়ার্ডকে আমি খুব সিম্পলিফাই ভাবে দেখি, বিকজ আমি কিন্তু বার্কলের অ্যালামনাই, এমআইটি অ্যালামনাই, আমি বলছি, আমি নিজে কিন্তু এগুলো করে এসে বলছি আপনাকে, এমন না যে আমি হাওয়া থেকে বলছি। আপনি দেখবেন এআই এর পিছনে কিন্তু প্রেডিক্টিভ অ্যানালিটিক্স আছে, তার পিছনে আপনি দেখবেন অ্যালগোরিদম, তার পিছনে কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে। এখন হয় কি, আপনি একটা ছেলে, তাকে আপনি রিগ্রেশনও শেখালেন না, আপনি জানলেন না যে প্রেডিকশনের আসলে মূল জায়গাটা কি, সেখান থেকে না করে আপনি স্ট্রেইট যদি মেশিন লার্নিং এ নিয়ে যান, জাস্ট কিছু স্কিল শেখান, আমার জন্য অ্যাজ এ সিইও আমার জন্য লাভ নাই। কারণ আমি কিন্তু এমন একজনকে চাই যে আমাকে প্র্যাকটিক্যালি ডেটা মডেলিং করে দেখায়, আমি জাস্ট একটা স্কিল ম্যান পাওয়ার চাই না। কারণ আমরা কিন্তু এখন অনেক লিনার অর্গানাইজেশন তৈরি করতে চাই, পোস্ট করোনা উইল বি মাচ মোর লিনার দ্যান বিফোর। সেক্ষেত্রে তার ওই ব্যাকগ্রাউন্ড নাই যে কোথায় কখন কোনটা অ্যাপ্লাই করবে, কোথায় হাইপোথেসিস টেস্টিং করবে, কনফিডেন্স ইন্টারভালটা কি, এগুলো যদি বেসিক না বুঝে, জাস্ট স্কিল ইজ নট গুড এনাফ। এটা হচ্ছে আমার ইনপুট। থ্যাংক ইউ ভাই। এবার যাচ্ছি একটু জাকিয়া আপার কাছে, যে আপনি একটু আপনার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন, যে আসলে কোন টাইপের পড়াশোনা মনে হয় যে, মানে এতক্ষণ ধরে যে শুনলাম সাব্বির ভাইরা কি চাচ্ছেন, মানে আপনার ইউনিভার্সিটি মানে এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি শেয়ার করতেন।
আমি আসলে সাব্বির ভাইয়ের সাথে এবং আফতাব স্যারের সাথে এগ্রি করি যে এই জিনিসগুলো আমাদের আসলে দরকার, এবং আমাদের ইউনিভার্সিটিগুলো কিন্তু আসলে আমাদের কোর্স কারিকুলামগুলো ওভাবে কিছুটা আপডেট করছি। অলরেডি তো আমরা অনেক কোর্স নিয়ে এসেছি এরকম নতুন নতুন, এবং কিছু আপডেট করছি। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমাদের স্টুডেন্টদেরকে একটা জিনিস আমরা হয়তো ওটা বাংলাদেশে প্র্যাকটিসটা কম, আরো বেশি করানো দরকার। সেটা হচ্ছে যে কেস স্টাডিগুলো, যে আমরা যে বলছি যে রিয়েল লাইফের মানে যে এক্সপিরিয়েন্স, যেটা স্টুডেন্ট তো আর জবে না যাওয়ার আগ পর্যন্ত পাবে না। তো এই এক্সপিরিয়েন্সটা তারা পেতে পারে যদি আমরা ক্লাসরুমগুলোতে অনেক বেশি ওই কোম্পানিগুলোর তাদের প্রবলেম, তাদের জিনিসগুলো, কেস স্টাডিগুলো যদি অ্যানালাইসিস করাতে পারি। তো আমরা চেষ্টা করি, যদি সবাই চেষ্টা করি যে বাইরের কোম্পানিগুলোর ইন্টারন্যাশনালি কি হচ্ছে এগুলো দেখা। প্লাস এটা আমি মনে করি যেটা আমাদের একাডেমিতে যারা আছে এই ইন্ডাস্ট্রিতে, তো এদেরও একটা দায়িত্ব যে লোকাল কোম্পানিগুলোর উপরেও অনেক বেশি কেস আমরা কিন্তু লিখতে পারি, বা এটা এই জিনিসগুলোকেও নিয়ে আসতে পারি যে তারা কি ধরনের প্রবলেম ফেস করছে। বিকজ এখন দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা এখানে বসে আমরা কিন্তু পড়ছি যে ওরা কেস অ্যানালাইজ করছে বাইরে কি হচ্ছে, বাট এদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ওই আইডিয়াটা কম যে স্বপ্ন অ্যাকচুয়ালি কি প্রবলেমটা ফেস করছে, বা অন্য কোম্পানিটা অ্যাকচুয়ালি বাংলাদেশ মার্কেটে কি ফেস করছে। বিকজ বাংলাদেশ মার্কেটের কি স্ট্র্যাটেজিটা মানে কাজ করবে, এটা যদি আমি ইন্টারন্যাশনাল সাথে মিলাতে যাই, ইট উইল ডিফিকাল্ট। কারণ আমাদের যে সব এনভায়রনমেন্টগুলো আছে, যে আমরা যদি বলি পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, সব এনভায়রনমেন্টগুলো তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি ডিফারেন্ট। সো এটা কিভাবে কাজ করছে, সো এই জিনিসগুলো যদি আমরা ইনকর্পোরেট আরো ভালোভাবে করতে পারি, আমার মনে হয় যে স্টুডেন্টরা অনেক বেটার আইডিয়া পাবে অ্যাবাউট দ্য লাইক হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন কর্পোরেট ওয়ার্ল্ড। তো এটা আমরা চেষ্টা করছি আরো বেশি ইনকর্পোরেট করার চেষ্টা করতে হবে। আর আমি যেটা মনে করি যে সাব্বির ভাই বা অন্যান্য যারা এরকম কর্পোরেটস আছেন, তো এরা আমাদের রেগুলারলি যদি এসে তাদের এক্সপেরিয়েন্স গুলো আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করে, সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, দ্যাট উড বি ভেরি ইনভাইট করতে হবে। হ্যাঁ, আফতাব ভাই অনেক আসেন, ঢাকা ভার্সিটিতে অনেক আসেন, বিভিন্ন ইউনিভার্সিটি জান আমি জানি। কিন্তু আমার আজকে যে এজেন্ডা আমি একদম পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি ভাবি যে আমাদের এই নলেজটা যদি নাই শেয়ার করতে পারলাম, তাহলে মানে এই এক্সপেরিয়েন্সের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তো আমি এখন যেটা হয় যে নিজ উদ্যোগে অনেক সময় বলি যে ভাই আপনাদের এটা বলা উচিত বা এটা করা উচিত, বা ইউনিভার্সিটির সাথে একটা ডায়ালগ, রেগুলার ডায়ালগ থাকলে হয় কি আইডিয়াগুলো জেনারেট হয়। সো এই ডায়ালগটা আমার মনে হয় এখন সামহাউ কাউকে ইনিশিয়েটিভ নিয়ে রেগুলারাইজ করা দরকার। জি আফতাব ভাই, আজকে থেকে মনে করেন ডায়ালগের ওপেনিং শুরু, মানে উদ্বোধন। আমরা সবাই ইতিহাসের অংশ, এখন থেকে প্রতিদিন এই ডায়ালগ হবে, নলেজ শেয়ারিং হবে। আমরা আসবো আপনাদের অফিসে, যাবো আমরা ছাত্র নিয়ে, আপনারা আপনাদের কলিগ নিয়ে আমাদের এখানে চলে আসবেন। তো আসলে এই যে লার্নিং, এই ট্যুর গুলো খুব দরকার, একসময় ছিল। আচ্ছা, এই ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে সেশন গুলো হচ্ছে, এই সেশনেও কিন্তু অনেকে ইনফরমালি অনেক দামি দামি কথা আমরা বলছি। তো এইটা যদি এই ধরনের সেশন গুলোকে একটু মানে লিখে রাখা যায়, তাহলে কিন্তু একটা ভালো কেস স্টাডি চলে আসে প্রত্যেকের মুখ থেকে। তা আমি আশা করবো যারা অর্গানাইজার, তারা যদি এইখান থেকেও কিছু রাইট আপ মতো তৈরি করে ভবিষ্যতে পাবলিশ করে তাদেরই ওয়েবসাইটে, তাদেরই ফেসবুকে, বা তাহলে হয় কি ওই কেস স্টাডির কিছু কথা কিন্তু অটোমেটিক চলে আসছে। আমাদের দেশে রাইটলি জাকিয়া বলেছেন যে লোকাল কেস স্টাডি নাই, বা আমরাও যারা মানে প্রফেশনাল আছি তারা অনেক সময় লিখি না বা বলি না। তো এইটা আসলে দুই পক্ষেরই উদ্যোগে করে নিতে হবে। আমি ধরেন সউদ্যোগে লিখি মাঝে মাঝে, কিন্তু অনেক নিউজ পেপার আছে এটা হয়তো ছাপতেও চায় না, বোঝেও না অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু মিডিয়ারও একটা বড় রোল আছে, যারা এই ধরনের আর্টিকেল বা রাইট আপ বা স্টোরি তুলে ধরতে পারে। সেই ক্ষেত্রে জয়েন্টলি হতে পারে, একজন একাডেমির সঙ্গে থেকে এই রাইট আপটা তৈরি করা যেতে পারে, বা একজন কর্পোরেটের সঙ্গে থেকে, বা জয়েন্টলি একটা কাস্টমাইজ সবার মতামত নিয়ে একটা স্টোরি তৈরি করা যেতে পারে। যেমন এই প্রথম এই টপিকটা নিয়ে আজকে যখন আমার সাথে কথা হয়, আমি একটা আর্টিকেল বোধহয় লিখেছিলাম গত বছর একটা ইংরেজি ম্যাগাজিন। তো ইংরেজি ম্যাগাজিন কিন্তু অত লোক পড়ে না, কারণ বাংলা ম্যাগাজিন ওটা ছাপতে চায়। তো তার মানে কি হচ্ছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এও কিন্তু একটা গ্যাপ আছে। যারা এটাকে প্রমোট করবে, যে মিডিয়া, এটাও কিন্তু আমাদের দরকার, তারাও যাতে একটা সাপোর্টিভ ভাবে এগিয়ে আসে। শুধু ওই যে সাব্বির যেটা বললেন যে একাডেমি থেকে আমরা অনেক কিছু শিখছি, অবভিয়াসলি ক্লাসরুম স্টাডির দরকার আছে,
কিন্তু এই সমসাময়িক কন্টেম্পোরারি যে ঘটনাগুলো ঘটছে এটার মধ্যে একটা বিশাল মিসিং লিঙ্ক। এটার জন্য আমার মনে হয় আমাদের এই রেগুলার ডায়ালগটার মাধ্যমে এটা উঠে আসতে পারে। থ্যাংক ইউ আফতাব ভাই, থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। অনেকক্ষণ ধরে আমরা এখনো যেতে পারিনি ফারজানা আপার কাছে। আপনার ভিউ পয়েন্ট একটু শুনবো এই ক্ষেত্রে। ফারজানা আপা। ফারজানা আপা শুনতে পাচ্ছেন? উনি স্টাক হয়ে গেছে বোধহয়, ওনার ইন্টারনেট সামাও কাজ করছে না বোধহয়। আসলে যেটা বলছিলাম যে আমরা সবসময় মার্কেটিং এ বই বলতে ফিলিপ কটলার, মার্কেটিং বই বলতে আমেরিকা। আসলে দেখেন মার্কেটিং হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং সারা পৃথিবীতে সেম। ক্যাপিটাল লাইবিলিটি আমেরিকার জন্য লাইবিলিটি, বাংলাদেশের জন্য লাইবিলিটি। যে কারণে ফিলিপ কটলার এটা বুঝতে পেরে সাউথ এশিয়ান পার্সপেক্টিভ অফ মার্কেটিং, মানে আমাদের এই দেশের মানুষের মাইন্ডসেট একরকম, তার একই কটলারের দেখেন 4-5টা এডিশন। কেন? বিকজ আমরা হিউম্যানরা ডিফারেন্ট। তো এখানে আমাদের হ্যাঁ, সো আমাদের কেস স্টাডি আমাদের তৈরি করতে হবে, তাই না? মানে আমার মনে হয় এইখানে রাফি ভাই এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আফতাব ভাই বলেছেন। আপনি যদি হার্ভার্ডে যান, হার্ভার্ডে আই হ্যাড অপরচুনিটি টু স্পেন্ড সাম টাইম। হার্ভার্ড রানস অন কেসেস। আপনি যদি কোনো ক্লাসে ঢোকেন, জাস্ট দে ডিসকাস দ্য কেস, এবং তারা শেখায় সবার ইনপুট নিয়ে ওই কেস থেকে আবার আরেকটা কেস কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, এবং ওখানে কিন্তু সাধারণত তাদের দেশের যেসব ইন্ডাস্ট্রি গুলো আছে তাদের প্রবলেম, তাদের উত্থান, তাদের পতন, এগুলো নিয়েই কেসগুলো হয়। আমাদের দেশে কিন্তু অসংখ্য এরকম ইস্যু, অসংখ্য ইনিশিয়েটিভ, অসংখ্য স্ট্র্যাটেজিক রেভলিউশন হচ্ছে কিন্তু সারাক্ষণ। আমরা যারা প্র্যাকটিশনার, যারা আমরা এগুলো নিয়ে কাজ করি, তাদের কিন্তু হচ্ছে, এবং এটা হয়তো আমরা বলার সময়ও পাই না। কিন্তু আমার মনে হয় এই কেস রাইটিংটা যদি ঠিকঠাক মতো হয় জয়েন্টলি, এটা ডেফিনেটলি আমার মনে হয় এটা একটা পাথওয়ে। বাট কেস ইজ নট জাস্ট অনলি ফর রাইটিং। কেস অ্যানালাইসিস করে কেস থেকে আবার আরেকটা কেস কিভাবে তৈরি করা যায়, ওইটাও একটা শিক্ষাদানের একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাও ইম্পর্টেন্ট মনে হয়। এটা নিয়ে একটু মিজান স্যারের কাছে যাবো, কারণ স্যার ইদানিং একটু মানে এটা নিয়ে আমাদের একটু যদি আপডেট দেন। কেস স্টাডি স্যার তৈরি করছেন, তো স্যার একটু সংক্ষেপে বলেন কেস স্টাডি যে আসলে আমাদের পড়ানো উচিত এগুলো। আমরা এখানে যাই পরে যে মার্কেটিং কাকে বলে, তার থেকে গিয়ে ওখানে সলভ করা উচিত যে মার্কেটিংটা আসলে কি, স্বপ্ন কিভাবে সেলস ইনক্রিজ করবে, এটা হচ্ছে ওনাদের একটা ইস্যু। আমরা এখান থেকে স্টুডেন্টদেরকে যা টেক্সট পড়িয়ে দিই, টেক্সটের ইমপ্লিকেশন না পড়লে আলটিমেটলি ছেলেও কি শিখবে? সো আমাদের বিবিএমবি ডিগ্রির মেইন ফোকাস ছিল হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড। বাইরের দেশে গেলে যারা পড়তে যায়, আমাদের এখানে আমরা যদি টেক্সট বই পড়িয়ে ছেড়ে দেই, আলটিমেটলি এটা ছাত্র কিছু শিখতে পারে না। সো যে প্রবলেম এন্ড সলভিং, জাস্ট প্রবলেম সলভিং স্কিল, ক্যাপাবিলিটি বাড়ানো সবার মধ্যে উচিত। স্যারের থেকে একটু শুনবো সংক্ষেপে। ধন্যবাদ রাফি। আসলে কেসটা হচ্ছে যে তাত্ত্বিক জ্ঞানের প্রয়োগটা কিন্তু শেখানো হয় কেসের মাধ্যমে। একটা কেস যখন করা হয় তখন একটা কোম্পানির যে বিভিন্ন অপারেশন, তার স্ট্র্যাটেজিক ইস্যুস, তার ট্যাকটিক্যাল ইস্যুস গুলো কি কি, এবং কোন কোন পয়েন্টে তারা মিস্টেক গুলো করলো, কি করা উচিত ছিল, এবং কোম্পানির যে বর্তমান অবস্থা, কি কি কারণে এটা হয়েছে, কি করলে এটা চেয়ে ভালো হতে পারতো, এই বিষয়গুলো কিন্তু একটা কেসের মধ্যে ফুটে ওঠে, যেটাকে আমরা বলি দ্য হোলিস্টিক ভিউ অফ দ্য হোল কোম্পানি। কিন্তু আমরা যখন মানে বিভিন্ন চ্যাপ্টার বেসড বা বিভিন্ন কোর্স বেসড যখন আমরা পড়াচ্ছি, তখন যেটাকে আমরা বলি দ্য ক্রাক্স অফ দ্য নলেজ। কিন্তু যখন টোটাল জিনিসগুলোকে যখন একসাথে কম্বাইন করা হচ্ছে, ইন্টিগ্রেট করা হচ্ছে, সেটারই কিন্তু প্রকাশটা কিন্তু হচ্ছে একটা কেজের মাধ্যমে। এবং হয়তো আপনার অবশ্যই নলেজ আছে যে অনেক দেশের অনেক ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কেস বেসড এমবিএ কিন্তু আছে। এবং আমরাও যখন এমবিএতে দেখেছি যে প্রতিটা কোর্সের সাথেই কিন্তু বেশ কিছু সংখ্যক কেস পড়ানো হতো, এবং টিচাররা যেভাবে কোর্সগুলো ডিজাইন করতো যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে মিল রেখে রেলেভেন্ট কেসগুলো কিন্তু ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রে ডিসকাশন করা হতো, এবং সেখান থেকে কিন্তু ছাত্রদের মধ্য থেকে কিন্তু ওপেন এন্ডেড কিছু সাজেশন চলে আসতো, যেটা সাব্বির সাহেব বললেন যে একটা কেসের ভিত্তিতে পরবর্তীতে বা নতুন কেস কিভাবে ডিজাইন করা যায় সেটারও কিন্তু অনেক ইনপুট গুলো কিন্তু চলে আসে। তো সাম্প্রতিককালে আমরা একটা কেস বই বোধহয় হাত দিয়েছি অলরেডি, আমাদের এটা শেষে পর্যায়ে আছে। তো আমরা সেখানে যে সমস্যাটা দেখেছি, বাংলাদেশের আসলে যে কালচারটি সেটা কিন্তু এখনো কিন্তু আপ টু দা মার্ক না। কারণ আমরা ইনিশিয়ালি অ্যারাউন্ড 30 কেসেস কিন্তু আমরা লিখেছি, এটা কিন্তু আইবিএ সহ
ইভেন নর্থ সাউথের ডক্টর তামজিদও আছে আমাদের একজন পার্টনার, সাথে আমাদের ডক্টর রুবায়েত শিবলি যিনি এখন এসএসসির চেয়ারম্যান হলেন উনি আছেন, জগন্নাথ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর উনিও কিন্তু আমাদের সাথে আছেন। এটা একটা খুব বড় মাপের একটা উদ্যোগ আমরা নিয়েছি। সেখানে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখেছি যে একটা কোম্পানির যে ইনসাইড সিনারিও গুলো যদি আমরা রিয়েলি পেতে চাই, সেক্ষেত্রে কোম্পানিগুলোকে যদি তারা বুঝতো যে এটা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু আমরা তাদেরকে এডুকেট করার জন্য কিন্তু কোম্পানির কিছু তথ্য দেওয়া দরকার। হয়তো কম্পিটিশনের ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো হাইলি সেন্সিটিভ, হয়তো সেগুলো তারা হয়তো নাও শেয়ার করতে পারে, কিন্তু আদার দ্যান সেন্সিটিভ ইনফরমেশন দে কুড শেয়ার। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখছি বেশিরভাগ কোম্পানিগুলোর কিন্তু এক ধরনের একটা শাইনেস আছে যে কি না জানি কি করতে যাচ্ছি, কি সমস্যা হবে। কিন্তু কোম্পানিগুলোরও কিন্তু একটা দায়িত্ব আছে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলা। সেখানে কিন্তু তাদের একটা রিলাক্টেন্স কিন্তু আমরা দেখেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা কেস ডেভেলপ করার পর যখন আমরা স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো যখন আইডেন্টিফাই করলাম, যখন তার ট্যাকটিক্যাল মিস্টেক গুলো আইডেন্টিফাই করলাম, কোম্পানির যে লিডিং যে স্ট্র্যাটেজিস গুলো এবং কোম্পানির যে ভিশনটা কি, এবং তার ভিত্তিতে হোয়াট টাইপস অফ স্ট্র্যাটেজিস দ্য কোম্পানিজ আর কামিং আপ উইথ, যখনই দেখা গেছে তখন কোম্পানির নেগেটিভ কিছু দিক বেরিয়ে আসছে, তখনই তারা বলছে জন্য এই কেস আমরা এইভাবে কিন্তু আমরা এন্ডোর্স করব না। এবং ইট ইজ ভেরি আনফর্চুনেট, যার ফলে হয় কি যে আমরা যেমন আমি হয়তো চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি প্রায় 1 বছর 5 মাস হয়ে গেল, সেখানে কিন্তু আমারও কিন্তু কিছু চিন্তা ছিল যে আমার ডিপার্টমেন্টে হয়তো কেস বেসড একটা কোর্স আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি কিনা, অথবা প্রত্যেকটা কোর্সের সাথে কিছু কেস যাতে টিচার যাতে মানে অ্যাকোমোডেট করে নেয় এবং সেভাবে ছাত্রদেরকে। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই যে বাংলাদেশ মার্কেটের সাথে সম্পৃক্ত রেখে যে কেসগুলো আমাদের লেখা দরকার সেটা আমরা পাচ্ছি না। আবার যে কেসগুলো পাচ্ছি সেখানে তার খুব যে ইনসাইটটা যে খুব বেশি আসছে ফুটে, তাও কিন্তু আসছে না। কারণ একটা কেস যখন আমরা ছাপতে যাচ্ছি তখন একটা ওই কোম্পানির কিন্তু এনওসি নিতে হচ্ছে। যদি আমরা এনওসি না নিয়ে যদি কেস চেপে ফেলি তাহলে যে কোনো মতেই কিন্তু আমরা হয়তো তারা সু করে দিতে পারে আমাদের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে আমাদের একাডেমিশিয়ানদের কিছু লিমিটেশন আছে, যেমন উই আর নট ভেরি ফোকাসড অন রাইটিং কেসেস রিফ্লেক্টিং দ্য ইনসাইটস অফ দ্য কোম্পানি। এট দ্য সেম টাইম এটাও আমরা দেখছি যে যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদেরও যে পরবর্তী প্রজন্মের সাথে নতুন গ্রাজুয়েট তৈরি করার সাথে এবং তাদের রিয়েল লাইফ বেসড এডুকেশন এক্সপিরিয়েন্স গুলো তাদের শেয়ার করার ক্ষেত্রে যে তাদের দায়িত্ব আছে, সেই ফিলিংটা বোধহয় ওইভাবে এখনো গ্রো করে নাই। এখন হয়তো হাতে গোনা এটা করতে পারে, কিন্তু জেনারেল কিন্তু এই কালচারটা কিন্তু আমাদের এখনো ডেভেলপ করে নাই। এটা কিন্তু একটা পয়েন্ট রেজ করেছেন। এবার যাবো আফতাব ভাইয়ের কাছে। স্যার বলেছেন আসলে কেস কারা লিখবে, কেস কিন্তু আসলে একাডেমিশিয়ানদের একা দায়িত্ব না। আপনি যদি আপনার সমস্যা না বলেন তাহলে আমরা লিখবো কোথায়? তো আপনি কি মনে করেন এই দুই গ্রুপের কোলাবোরেশনে কেস লেখা উচিত? আফতাব ভাই, পরে যাবো সাবির ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি কিন্তু একটু আগে এই কথা বলেছি যে এটা কিন্তু একটা জয়েন্ট এফার্ট। এটা একাভাবে লিখলে নিজের একতরফা স্টোরি হয়ে যাবে। আবার স্যার একটু আগে রাইটলি বলেছেন, যেটা আমরা ফেস করে এসেছি, যে আমাদের দেশে 90% কর্পোরেটস যারা নিজেদেরকে কর্পোরেট বলে, ওরা আসলে কর্পোরেট না, ওরা হচ্ছে কোম্পানি। হ্যাঁ, কর্পোরেট হতে গেলে যে ধরনের স্ট্রাকচার, কালচার, ভিশন, মিশন, ভ্যালুজ মেনটেন করতে হয়, তারা কিন্তু সেটা মেনটেন করে না, কিন্তু লিখে রাখে কর্পোরেটস। এটা এক ধরনের কর্পোরেটেরই মিসরিপ্রেজেন্টেশন। সো স্যার যেটা বলছেন, তো তারা তো এটার মানে নলেজের যে ভ্যালু সেটাই তো নিজেরাই মানছে না, তা আরেকজনকে দিবে কি করে? তো দ্বিতীয়ত, আমরা যারা নিজেদেরকে এখন প্রফেশনাল বলি, তারাও যে রাইটলি প্রফেশনাল তাও না, কারণ আমরা এই ধরনের এন্টারপ্রেনারদের আবার অনেকে সাইকোফ্যান্সি বা একটু তেল মর্দন করি যে স্যার আপনি যা বলছেন ওটাই ঠিক। ওইভাবে চললে কিন্তু আবারও আমার ওই কোম্পানিজই রয়ে যাবে। কোম্পানিজ আর নট কর্পোরেটস, কর্পোরেটস আর কোম্পানিজ, বাট কোম্পানিজ আর নট কর্পোরেটস। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, দিস ইজ দ্য রিয়েলিটি। আমাদের এখন এন্টারপ্রেনারদেরও মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে ভাই সবাই আমার এখানে চাকর বাকর না, সবাই আমার এখানে ফ্যাক্টরি ওয়ার্কার না, দে আর নলেজেবল। তাকে আমি হায়ার করেছি, তার থেকেও আমি কিছু নিব, আমিও কিছু দিব, এবং সেই দেওয়াটা একাডেমি, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনার, যেটা সাব্বির ভাই একটু আগে বললেন যে আদার কিছু স্টেক হোল্ডার্স আমাদের আছে, নট অনলি একাডেমিক এন্ড প্রফেশনালস। এখানে আদার স্টেক হোল্ডার্সদের মধ্যে পলিটিক্যাল এন্ড এন্টারপ্রেনার আছে, এবং কালচারাল, এই যে কালচারাল মাইন্ডসেটটা আমি দিব না, তার মানে কি আমি এমন কি
নলেজ রাখছি বা এমন কি ইনফরমেশন রেখেছি যেটা দিয়ে আসলে আমার কম্পিটিশন আমাকে খেয়ে ফেলবে? আমাদের এখানে পারফেক্ট কম্পিটিশনও কিন্তু নাই। কারণ তাহলে একটা কোম্পানি যারা নকল প্রোডাক্ট বাইরে ছাড়ছে বা বাজি প্রোডাক্ট বাইরে ছাড়ছে, তাকে বিট করার মতো একটা ভালো কোম্পানি নাই। তার মানে প্যারালাল কোনো কম্পিটিশন কিন্তু আসলে নাই। সো বিশাল একটা গ্যাপ। তো আমার তথ্য নিয়ে বেসিক্যালি আরেকজন কাউকে ফেলে দিতে পারে ওইরকম স্ট্র্যাটেজিক মাইন্ডসেটও কিন্তু নাই, স্ট্র্যাটেজিক প্লেয়ারও নাই। আমি অনেকেও দেখেছি যে ধরেন আমি একটা অর্গানাইজেশন থেকে চলে এসেছি, তার যে উইকনেস এন্ড স্ট্রেংথ আছে, সেই উইকনেস স্ট্রেংথ নিয়ে তার কম্পিটিশন যে খেলবে, এই খেলার মাইন্ডসেটও নাই। তাহলে আপনি মার্কেট করবেন কি করে, মার্কেট উইন করবেন কি করে? মানে ডেটা অ্যানালাইসিস তো পরের কথা। তো অনেকে বলতে পারে আমার ডেটা কেন, আমার সেলস এর লোকই তো ভালোই সেল হচ্ছে, রেভিনিউ আসতেছে, তা আমি কেন একটা ডেটা সায়েন্সের লোক হায়ার করবো প্লাস একটা ডিপার্টমেন্ট বানাবো? হ্যাঁ, যার ফলে আজকে এই কোভিড সিচুয়েশনে এসে অনেক কোম্পানি তার বেতন দিতে পারছে না, তার সার্ভাইভাল নিয়ে সমস্যা, তার কোনো লং টার্ম স্ট্র্যাটেজি নাই। আজকে তারা বুঝতে বাধ্য হচ্ছে যে শুধু সেলস দিয়ে, ডেইলি রেভিনিউ দিয়ে দোকানদারি কনসেপ্টে বা দোকানদারি মডেলে একটা বিশাল কনগ্লোমারেট চালানো যায় না আজকে 2020-তে এসে। এন্ড আপনারা যেটা বলছেন যে ছাত্রদের কাছ থেকে কি চাই আমরা, ছাত্র এখন নিজ উদ্যোগে যেমন শিখছে, কারণ সে এখন ঠেকায় পড়ে শিখছে, কারণ এদিকে কোভিড বাধ্য করেছে আমাকে অনলাইনে যেতে। সো আমি অনলাইন লার্নিংটা যেহেতু বইতে পাচ্ছি না, আমি ওই উদেমি বা ইত্যাদি থেকে শিখে নিচ্ছি। সাব্বির রাইটলি সেড, কিন্তু সেই ছেলে বা মেয়েটা এই মুহূর্তে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যেতে পারছে না, সে শুধু টেকনিক্যাল স্কিলটা নিচ্ছে যে হাউ টু টাইপ। আমি কম্পিউটার কিভাবে টাইপ করতে হয় ওটা জানি, কিন্তু ইলাস্ট্রেটর ডাউনলোড করে, ইলাস্ট্রেটর একটা টুল যেটাতে আমি ডিজাইন করতে পারি, কিন্তু তার মধ্যে যদি ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, সেটার কম্পোজিশন, সেটার ক্রিয়েটিভ মাইন্ডসেট বা সেই ক্রিয়েটিভ ট্যালেন্টটা, সেই গাইডেন্সটা যদি না থাকে, শুধু ইলাস্ট্রেটর ডাউনলোড করলে কিন্তু সে একটা সুন্দর ডিজাইন করতে পারবে না। বা এখন যেটা এসছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, আমরা দেখছি অনেক ডিজিটাল এজেন্সিজও আছে, তারা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে কিন্তু মার খাচ্ছে। বিকজ রাইট কন্টেন্ট ডেভেলপ এবং রাইট মেসেজ অ্যাকর্ডিং টু ইউর ব্র্যান্ড ভিশন, মিশন এন্ড ভ্যালুজ এট দ্য সেম টাইম মার্কেট নিডস, এইটাকে মাথায় রেখে কিন্তু একটা কন্টেন্ট ডেভেলপ করা, ওই যে আপনি যেটা বলছিলেন যেটা একটা প্রবলেম সলভিং বা একটা সলিউশন বেসিস মাইন্ডসেট বা ট্যালেন্ট। তো এই ট্যালেন্ট গুলোকে নার্চার করার জন্য আমার মনে হয় এরকম প্র্যাগমেটিক কিছু মডিউল হয়তো একাডেমিক সেক্টরে তৈরি করা যেতে পারে, যেটার থেকে হয়তো সাব্বিরের মতো বা আরো বড় বড় যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের কিছু ইনপুট নিয়ে আমরা একটা রিয়েলিটি বেসড মডেল বা মডিউল তৈরি করতে পারি, এবং সেই ক্ষেত্রে হয়তো বা কিছু কিছু ইউনিভার্সিটি যদি এগিয়ে আসে তাদেরকে অন্যরা ফলো করবে। আমি একবারে অনেক কিছু বলছি না, আমি কথা অনেক কিছু বলে ফেললাম, কারণ আমি দুই টাইপের জায়গায় কাজ করেছি এবং গ্যাপটা কোথায় আমরা বুঝি, কিন্তু এখন গ্যাপটা নিয়ে বসে থাকলে হবে না। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ফারজানা আপার কাছে। অনেকক্ষণ মানে ওনার কাছে যেতে পারছিলাম না আসলে। ফারজানা আপা যদি বলতেন, মানে আপনি টিউটোরিয়াল সাইড এতক্ষণ যা শুনলেন, আসলে আমাদের এই গ্যাপটা আসলে মিনিমাইজেশন করা যায় কিভাবে, সেটা একটু যদি শুনতাম অ্যাজ এ নর্থ সাউথ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকে এখানে। জি, থ্যাংক ইউ। আমি মনে হয় কিছুটা কনভারসেশন মিস করেছি, ইলেকট্রিসিটি চলে গেছিল। আমি যেটুকু শুনেছি, মানে যেটা আপনারা জানতে চাচ্ছেন যে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিক, এটার ভিতরে যে গ্যাপটা, কি ধরনের গ্যাপ আমরা ফেস করি এবং সেটা আমরা কিভাবে ফিল আপ করার চেষ্টা করছি বা করব। প্রথমত আমি বলি যে একটা গ্যাপ আছে এবং এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং নিজে আমি শেখাতে গিয়ে আমি ফিল করেছি। কিভাবে আমি দুটাই বলছি, বিকজ আমি প্রথমে আমার বিবিএ আর এমবিএ নর্থ সাউথ থেকে শেষ করে আমি কর্পোরেট জবেই ঢুকেছিলাম এবং ঢুকেই আমি বেশ কিছু ধাক্কাও খেয়েছি, কারণ আমি অনেক কিছুর সাথে আমি যা পড়েছি সেটার সাথে আমি মিল খুঁজে পাইনি। আমি একেবারে সত্যি কথা বলবো, বইয়ের জায়গায় ছিল, আমার অ্যাপ্লিকেশন ওয়াজ ভেরি মাচ ডিফারেন্ট। আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ওকে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, যখন আমি টিচিং এও গেলাম এবং যখন শিখেছি, এখন যেটা আমি করছি অ্যাজ এ টিচার, সেটা হচ্ছে যেহেতু আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা যে বুকস গুলো ফলো করি এগুলো আমেরিকান বেসড অথবা মানে ব্রিটিশ কারিকুলাম আর আমেরিকান কারিকুলাম, আমাদের নিজস্ব কোনো ওইরকম ভাবে বই তৈরি করা হয়নি যেটা বাংলাদেশের কনটেক্সটে। দ্যাটস আ বিগ প্রবলেম। এই জন্য যেটা হয়, আমাদের টিচারদের অনেকখানি দায়িত্ব এখানে বর্তায় যে আমরা যেটা করি, যেটা আমি করছি মার্কেটিং টিচার হিসেবে, যে ওদের প্রত্যেকটা এক্সাম্পল আমি বাইরের থিওরির সাথে অ্যাপ্লিকেশনটা বলি
based on the context of Bangladesh. জি কারণ আমি আশা করব যে তারা এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে বাংলাদেশেই চাকরি করবে। হ্যাঁ, অনেকেই আমরা জানি যে তারা হয়তো বাইরে চলে যাবে, কিন্তু আমার মনে হয় প্রথম শিক্ষাটা তাদের দেওয়া উচিত টু মানে টু মেক দেম প্রিপেয়ার ফর দ্য লোকাল মার্কেট, যেটা আমরা অনেক সময় আমার মনে হয় আমরা ভুল করি বা আমরা ওইভাবে গাইডেন্স দিতে পারি না, বা এই জায়গায় একটা গ্যাপ আছে। আরেকটা গ্যাপ যেটা আমার একাডেমিয়ার সাইড থেকে মনে হয় যে উই নিড টু আপডেট আওয়ার সেলফ টাইম টু টাইম। মানে আমি শিখাচ্ছি শুধু সেটা তো হবে, আমার নিজেকে টাইম টু টাইম শিখতে হবে। এবং এই শেখাটার কিন্তু কোনো, যেরকম ডাক্তার একটা প্রফেশন, টিচার একটা প্রফেশন, যে আমাদের কিন্তু কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। মানে দুনিয়া কিন্তু চলে যাচ্ছে অনেক ফাস্টার স্পিডে, আমরা কিন্তু অনেক পিছায় পড়ছি। এবং আজকে এই করোনা আমি এক্সপেক্ট করছি এবং আমি জানি যে এই করোনা আমাদের অনেক ক্ষেত্রে ব্লেসিং হিসেবে কাজ করবে, ইন দ্য ওয়ে যে এই টেকনোলজিক্যাল যে অ্যাডাপ্টেশন, এটা আমাদের আরো ফাস্টার ওয়েতে দরকার ছিল এডুকেশনে, খুবই দরকার ছিল। ডেটা সায়েন্স আফতাব ভাই যেটা বলছিলেন, সাব্বির ভাই বলছিলেন, আমি অ্যাবসলুটলি এগ্রি করি। এবং এখানে আমি কেন বলবো, যখন ইন্টার্নশিপের জন্য একটা স্টুডেন্টের আমি ভাইভা নিই, যে তারা 3 মাসের ইন্টার্নশিপ, একজন এখানে কোয়েশ্চেন করেছিলেন, আমি দেখলাম যে 3 মাসের ইন্টার্নশিপ কি আপনি মনে করেন এনাফ? অ্যাবসলুটলি নো। এবং এই 3 মাসের ইন্টার্নশিপের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কোনো রকমের টাইম পাসও করে এসছে, পরিচিত কারোর কোম্পানিতে গিয়ে ইন্টার্নশিপ শেষ করে ফেলেছে, এরকম অনেক ক্ষেত্র হয়েছে। কিন্তু এই জায়গাটা থেকে আমাদেরও অনেক স্ট্রিক্ট হতে হবে বা ডিসিপ্লিনড হতে হবে। অ্যান্ড এগেইন আই হ্যাভ টু কাম ব্যাক টু আ বেসিক লাইন, যে নেচার, যেটা আমরা বলছিলাম, নেচার হ্যাজ টু বি নার্চার্ড। এবং এই নেচারের নার্চারিংটা আমাদের একটা বেসিক যে লার্নিং, এখানে একটা অনেক বড় গ্যাপ। রাফি ভাই, আপনি এটা অবশ্যই স্বীকার করবেন যে আমরা স্কুল, যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, উদয়ন স্কুল, দেন ভিকারুননিসা, ভালো ভালো স্কুল কলেজ, কিন্তু আমাদেরকে ইংলিশের সাথে যে অ্যাডাপ্টেশন, এটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে করানো হয়েছে, যে ঠিক আছে একটা অল্টারনেটিভ একটা ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, শিখলে ভালো, না শিখলে অসুবিধা নেই। কিন্তু ইংলিশ কিন্তু একটা টুল, একটা বেসিক টুল। এখন একটা সিভিতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এন্ড ইংলিশ, দিজ আর বেসিক টুলস। এটা কোনো স্কিল না যে আমি ইংলিশ বলতে পারি, ইংলিশ জানতেই হবে। ডেটা সায়েন্স বলেন বা যে ধরনের আমরা এখন ইউনিভার্সিটিতে যেটা করছি, বিজনেস অ্যানালিটিক্স আনছি, আমরা এই ধরনের ডেটা সায়েন্স নিয়ে কিছু কোর্স আমরা আনার চেষ্টা করছি, এই সেমেস্টার থেকে শুরু করার কথা। আই এম শিওর যে আমাদের টিচার্সরা আছেন এবং অনলাইনে এটা করতে পারবেন। কিন্তু যেটা আমরা করছি অলরেডি ইউনিভার্সিটিতে, অলরেডি করা হয়েছে আমাদের নর্থ সাউথে, যেটা আমি নিজে বলতে পারি আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি 2 বছর ধরে পড়াচ্ছি, 2.5 বছর সরি, নর্থ সাউথে। সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি আর একাডেমিকের যে ব্রিজটা, এটা তৈরি করি, যে আমরা সেশন ক্রিয়েট করি, এবং ক্লাসের, আমার প্রতিটা কোর্সের ক্লাসে অ্যাটলিস্ট 3 বার আমি গেস্ট স্পিকার্স নিয়ে আসি ফ্রম দি কর্পোরেট ওয়ার্ল্ড। বিকজ এটা আমি কর্পোরেটে কাজ করে দেখেছি যে তাদেরকে বুঝতেই হবে তারা যা পড়ছে সেটার অ্যাপ্লিকেশন আমি ওখানে গিয়ে কিভাবে করব, ওটার সাথে মিল কতখানি, অমিল কতখানি, ওরা কি শিখছে এবং যা শিখছে ওটার সাথে গ্যাপ কি, ওদের যে কোয়েশ্চেন্স গুলো আসে, এবং আমি ওদেরকে যে কেস স্টাডিজ গুলো দিই, আমি ওদেরকে দিই অ্যাবসলুটলি, মানে এই ধরনের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে, যে গো টু, আমি যখন প্রমোশনাল ম্যানেজমেন্ট যখন পড়াই, আমি ওদেরকে আমাদের অ্যাড এজেন্সি যে লোকাল, ওখানে পাঠাই দিই, ওদের পাঠাই দিয়ে বলি গ্রুপে যাবা, গিয়ে ইন্টারভিউ নিবা, ইন্টারভিউ নিয়ে দেখো একটা সাকসেসফুল ক্যাম্পেইন বাংলাদেশের বেসিসে এই ভিউয়ার্সরা কোনটাকে সাকসেসফুল মনে করে এবং কেন। ভাইরাল মার্কেটিং, যেটা ইটস আ বিগ ডিল, রাইট? আমরা এই ভাইরাল মার্কেটিং বাংলাদেশের পার্সপেক্টিভে কিভাবে কাজ করে, ইভ্যালুয়েশন ঠিকই, আমরা যদি এখন আমেরিকান পার্সপেক্টিভ দেখি, আমরা একেবারেই ভুল করব। কারণ মানুষের নেচার, যেটা আমরা বললাম যে লোকাল কালচার আর মানুষের যে নেচার, এটা অ্যাবসলুটলি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের সাথে আমেরিকার মানুষের বা ইউকে বা ইউরোপের মানুষের কোনোই মিল নেই, আমরা একেবারেই ডিফারেন্ট। ইভেন আপনি যদি, আমরা অনেক ক্ষেত্রে বলি ইন্ডিয়াকে দেখো, আমরা ইন্ডিয়াকে দেখতে পারবো না, বিকজ ইন্ডিয়া আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে টেকনোলজিক্যালি। ইন্ডিয়ার কাছাকাছি আমরা এখনো যেতে পারিনি, এটা শুনতে হয়তো কষ্ট লাগতে পারে, বাট দ্যাটস দ্য প্র্যাকটিক্যাল থিং। আমরা ইন্ডিয়ার কাছাকাছি যেতে পারিনি, ওরা লোকাল কালচারকে অনেক বেশি নার্চার করে, অনেক বেশি, মানে আমি বলবো যে আমরা যেটাই করি, তারা লোকাল প্রোডাক্টস, লোকাল ব্র্যান্ডস, এই যে এই ইন্ডিয়ান প্রোডাক্টস গুলো কেন বাইরের প্রোডাক্টস হিসেবে ডেভেলপ করতে পেরেছে, বিকজ ইট ইজ দ্য সিস্টেম ইন দ্য কান্ট্রি, it is the system in the country. এটা শুধুমাত্র একাডেমিয়া না, এটা definitely it's a mutual contribution by the industries, by the academy, by the policy makers. Of course, it's absolutely একটা প্যাকেজ, যেটা আমরা
এখনো আমাদের সময় আছে। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি হাই টাইম যে আমরা এটাকে অ্যাডাপ্ট করতে পারবো। এবং আমি যেটা বলছিলাম যে অনলাইন ক্লাসে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন কিছু স্টুডেন্টরা বাধ্য হবে এই অনলাইন স্ট্রিমে আসার জন্য, কিন্তু এখানে আমাদের কোলাবোরেশন লাগবে উইথ একাডেমিয়া অ্যান্ড দি টেলিকম ইন্ডাস্ট্রি, সো দ্যাট যারা রুট গ্রামে গঞ্জে আছে তারা যেন ইন্টারনেটের অ্যাক্সেসটা পায়। যে দেখেন আমারই কারেন্ট চলে গেল আর আমি অফলাইনে চলে গেলাম না, বিকজ আমি আসলে ওইভাবে প্রিপেয়ার্ড না। তার মানে আমার লাইফটা ওইভাবেই তৈরি করতে হবে যাতে এই লাইভ স্ট্রিম কনভারসেশনে আমি কোনোভাবেই একটা আনকাট একটা ডিসকাশনে আমি থাকতে পারি, আনইন্টারাপ্টেড, এবং এটাই আমার লাইফের পার্ট হবে। এবং আমার মনে হয় দিস ইজ রিয়েলি হাই টাইম যে আমরা ওখানে কারণ আমরা বাঙালি, আমাদের খুব ভালো জিনিস হচ্ছে আমরা অ্যাডাপ্ট করতে পারি, আমরা কিন্তু অনেক কষ্ট করতে পারি। এবং আমি বাচ্চাদেরও দেখেছি, আমার স্টুডেন্টদেরকে, ওরা কিন্তু শিখতে চায়। আমি স্টুডেন্টদের দোষ দিব না, ওরা কিন্তু শিখতে চায়। এবং ওরা এই যে কোর্সিয়া অ্যান্ড উডিমি এই কোর্স গুলা দিচ্ছে, হার্ভার্ড বিজনেস স্কুল যে ফ্রি কোর্সেস গুলা দিচ্ছে, দে আর লার্নিং আ লট। এবং ওরা আমাকে টাইম টু টাইম আস্ক করে, আমাকে জিজ্ঞেস করে যে নর্থ সাউথ কেন এই ধরনের উদ্যোগ নিচ্ছে না, সো দ্যাট আমরা সাবস্ক্রিপশন ফিটা ফ্রি করে দেন। আমরা কত কিছু শিখতে পারবো, কত স্কিল সেট ডেভেলপ করতে পারবো, এবং দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এবং আমি আসলেই চাই, এবং আমিও এটা নিজের থেকে উদ্যোগ নিব। এবং আমার যে স্টার্ট আপ, যে আমার যে আপনি জানেন যে আমি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে রিসেন্টলি ফেব্রুয়ারি মাস থেকে। সেটা হচ্ছে আমাদের উইংটেক্স অ্যান্ড ইনকিউবেশন প্রোগ্রাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট। আই হ্যাভ টু টক অ্যাবাউট লিটল বিট অফ ইট, যদিও এটার ফর্মাল লঞ্চিং এখনো হয়নি। সেটাতে আমরা যেটা করছি, আমরা টেকনোলজিক্যালি টেকনো বেসড নিউ আইডিয়াস এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। এবং তাদেরকে আমরা ফান্ডিং, জি এটা একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম আপনি বলতে পারেন, বিকজ এটাতে আমরা শুধুই তাদেরকে যে ফিনান্সিয়ালি হেল্প করবো তা না, উই উইল গ্রুম দেম। অ্যাবসলিউটলি গ্রুমিং মানে এই পুরো সেশনটাতে তাদেরকে গ্রুম করা হবে উইথ অনলি দেয়ার আইডিয়াস হতে পারে, অথবা তারা বিজনেসের ইনিশিয়াল স্টেজেও থাকতে পারে। তাদেরকে তৈরি করা হবে সো দ্যাট এইটার তারা মার্কেট টেস্টিং কিভাবে করবে, তারা কিভাবে আমাদের ডিমান্ড গুলা ফুলফিল করবে। এবং এখন তো করোনা স্টেজে ইটস অ্যাবসলিউটলি, আমি বলবো দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্নড আপসাইড ডাউন। এখন আমাদের সব অফলাইন বিজনেস গুলাকে অনলাইনে আনতেই হবে। অনলাইন চলে যাচ্ছে, জি। এবং যেগুলো ধরেন ট্যুরিজম, এভিয়েশন অ্যান্ড যেগুলো আউটডোর অ্যাক্টিভিটিস, ইভেন্টস, এনারা যেটা করছেন, আপনি যদি বাইরের ব্র্যান্ডস গুলো দেখেন, তারা যেটা করছে, অবশ্যই তারা একটা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তারা, কারণ তারা কোনোভাবেই এখন রিয়েল টাইমে কাজ করতে পারছেন না। কিন্তু তারা কিন্তু বসে নেই। হোয়াট দে আর ডুইং ইজ দে আর ডুইং তারা ব্র্যান্ডিং করছেন। কিভাবে? তারা সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করছেন। তারা যেভাবে হোক, এই যে আমাদের 3টা পলিসি এখন আমাদের লাইফের, বা 3টা বলতে পারি যে দ্য নিউ নর্মাল লাইফ যেটা বলছি, যে উই আর ডিলিং উইথ স্টে হোম, হাইজিন অ্যান্ড সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং, এই 3টাকে মেনটেন করে বিজনেস ডেভেলপ হচ্ছে। এই 3টাকে মেনটেন করে নিউ আইডিয়াস ক্যান ডেভেলপ, ইনোভেশন ক্যান টেক প্লেস, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি পসিবল। এবং এখানে আমি বলবো যে শুধু একাডেমিয়া না, শুধু ইন্ডাস্ট্রি না, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি আফতাব ভাইয়ের সাথে একমত যে আমাদের এই যে ওয়েবিনার গুলো হয়, আমি বেশ কয়েকটা অ্যাটেন্ড করলাম, আমি আসলেই চাই যে এটার এই পয়েন্টস গুলো আপনারা একটু লেখেন। ইটস আ লার্নিং ফর মি টু, বিকজ এই যে উনি কথাগুলো বললেন, এটা তো আমি আমার স্টুডেন্টকে বলতে চাই, আমি তাদেরকেও জানাতে চাই। তো হয় কি, এটা একটা কনভারসেশনের পরে এটা হারায় যায়, বা ইটস নট পসিবল টু রিমেম্বার এভরি বিট অফ ইট। সো আসলে এটা যদি আমরা রেখে দিই, এবং এই প্রতিটা ওয়েবিনার ক্যান বি আ ডকুমেন্ট টু টিচ সামওয়ান, এটা একটা কোর্স হিসেবেই কাজ করতে পারে যে আমরা কি করব উইথ দিস, এই টপিকটা নিয়ে ইটসেলফ ক্যান বি আ কোর্স। থ্যাঙ্কস ফর ইউর নাইস এন্ড স্পন্টেনিয়াস টক। আসলে আপনার জন্য জানাচ্ছি, এই ভিডিওগুলো সবগুলাই থেকে যাচ্ছে ক্লাউডে। আমি আমার ওয়ালে দিয়েছি, এই আমরা যে ফেসবুক গ্রুপ থেকে লাইভ হয়েছি ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, ওখানেও আছে। তো আসলে এখন ডিজিটাল ফুটপ্রিন্টের সময় আসলে সবকিছু থেকে যায়, ইউ ক্যানট হাইড এনিথিং ফ্রম এনিহোয়ার। সো আসলে আমাদের আজকে ডিসকাশন থেকে আমরা আসলে সবাই খুব চার্জ এন্ড পাম্পড যে আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন দরকার, এবং ম্যাসিভলি দরকার। মানে যে কোনো, কারণ আপনাদের জন্য উইনিং সিচুয়েশন, আমরা আপনার থেকে শিখবো, আপনারা আমাদের যদি শেয়ার করতে পারেন আমাদের জন্য লাভ হবে। আলটিমেটলি আপনারা হচ্ছেন গেইনার। আপনারা গেইনার কিভাবে? আপনারা এখান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে যাবেন। আলটিমেটলি যারা এখান থেকে, মানে আপনারা এখন ধরেন যাদেরকে পাচ্ছেন, তাদেরকে গিয়ে আবার নতুন করে শেখানোর থেকে, যদি এরা যে আমাদের কাছে 4 বছর আছে, আমাদের বাসায় এসে যদি শিখিয়ে দিয়ে যান, আপনাদের কিন্তু তখন আপনারা ডে 1 থেকে ওদেরকে কাজে লাগিয়ে দিতে পারবেন। সো আলটিমেটলি আপনাদের ওই যে জিনিসটা, যে আপনারা আসলে আসলে আমাদেরও লাভ, আপনাদেরও লাভ, আমরাও শিখতে পারলাম, ছাত্র শিখতে পারলো, আপনাদের কষ্ট কমলো, দেন ইট ইজ রিয়েলি নিডেড। তো আমার তো মনে হয় মিজান স্যারকে বলবো, স্যার আমাদের এই জাস্ট করোনা চলে গেলেই আমরা একসাথে এরকম সাব্বির ভাইদের সাথে, আফতাব ভাইদের সাথে অনেকগুলো এমওইউ সাইন করবো, যে আপনাদেরকে অবশ্যই মাসে একবার আসতে হবে দাওয়াত খেতে।
আমরা অবশ্যই একবার যাবো আপনার কাছে, বা ফারজানা আচ্ছা, রাফি, যাবেন হচ্ছে রাফি- স্বপ্নতে, আমরা আসবো। So, এই যে আসা যাওয়া জিনিসটা করতে হবে, শুধু ভার্চুয়ালি মিট করলে হবে না। ভার্চুয়ালি মিট আপে আসলে লাভ নাই, এটা ভার্চুয়ালি আছে, একটু পরে ইফতার খেলে সেহরি খাওয়ার পরে ভুলে যাবেন। সো আলটিমেটলি ইট শুড বি, মানে দ্য লিগাসি শুড কন্টিনিউ। জি সাবির ভাই। রাফি ভাই, এটা যেটা বলছিলেন, দেখেন এখানে আমি কতগুলো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখছিলাম। হ্যাঁ একটা জি। হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কেন চালু হয় না, আরেকটা দেখলাম নিউ নর্মাল কি। সো আচ্ছা হ্যাঁ আমি মনে করি হ্যাঁ। এখনকার টাইমটা না, আমরা আগের যে কটলার বেস মার্কেটিং থেকে এখনকার যে মার্কেটিং, যদিও কটলার খুব বেসিক কথাগুলো বলেছে, কিন্তু কিছু জিনিসে কিন্তু চেঞ্জ এসছে। যেমন দেখেন, আগে কিন্তু আমরা যারা ব্র্যান্ড গার্ডেনার ছিলাম, তারা মেসেজটা দিয়ে দিতাম টেলিভিশনে, প্রেসে, বিলবোর্ডে, এবং আমরা কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ফিডব্যাক সাথে সাথে পেতাম না, এবং সেটা কিন্তু ট্রাইবের ফরম্যাটেও আসতো না। কিন্তু এখন কিন্তু যারা লিসেনার তারা এঙ্গেজ হতে চান এবং আমাদের অ্যাডভোকেসিতে আসেন এবং কো ক্রিয়েট করতে চান। এই এসেন্সটা কিন্তু নতুন, যে আপনি একই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াসলি ফিডব্যাক পাচ্ছেন, এবং সেই ফিডব্যাকের মানে ট্রাইব আকারে আসে এবং ইন্টার ট্রাইব কমিউনিকেশন হয়, এবং দ্যাট এফেক্টস ইউর রেপুটেশন, দ্যাট এফেক্টস ইউর সেলস বিহেভিয়ার অর পারচেজ বিহেভিয়ার। তো ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু শুধুমাত্র চালু করলেই হবে না। আমি যেটা মনে করি যে প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যেমন ধরেন, ইউ ক্যান হ্যাভ সিমুলেশন ইন ডিজিটাল মার্কেটিং, যে আমরা যেটাকে সেলস ফানেল বলি, যে অ্যাওয়ারনেস থেকে ধাপে ধাপে ধরেন ট্রায়াল, এন্ড ট্রায়ালের পরে রিপারচেজ, রিপিট পারচেজ, এই পুরো প্রসেসটাতে কিভাবে আপনি আসলে ডিজিটালি কাজটা করতে পারেন। ধরেন লুক অ্যালাইক কাস্টমার্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে টার্গেটিং করবেন পার্টিকুলার একটা সেগমেন্টকে, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ শেখানোর বিষয় আছে। আমি মনে করি খুবই কম স্কিল প্রফেশন। সো দ্য কোয়েশ্চেন ওয়াজ রিয়েলি গুড। আমি দায়বদ্ধতা থেকে উত্তর দিচ্ছি, কারণ আমি মনে করি এখনকার দিনে মনোলগ ইজ জাস্ট স্টুপিডিটি, রাদার উই শুড হ্যাভ মোর লিসনিং অ্যান্ড ডায়ালগস। তো এখানে যারা শুনছেন তারাও যেহেতু কোয়েশ্চেন করছেন, উত্তর দিচ্ছেন, আমরাও উচিত সেগুলোকে রেসপন্ড করা। সেকেন্ড কোয়েশ্চেন একটা দেখলাম, নিউ নর্মাল। উইথ মাই লিমিটেড নলেজ আমি আপনাদের একটা জিনিস একটু বলি, যে পোস্ট করোনা মানে, হ্যাঁ, পোস্ট করোনা মানে কিন্তু এমন না যে এই একটা আসলো 2-3 মাস পরে শেষ। আমরা রিসেন্টলি একটা ইয়ে পেলাম, বোধহয় ওয়াল স্ট্রিট জার্নালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, আমার ঠিক মনে আসছে না কোথায় দেখলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়ানরা কিন্তু মনে করছে 2-3 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে, চাইনিজরাও মনে করছে সব ঠিক হয়ে যাবে, দে আর ভেরি অপটিমিস্টিক, দে উইল স্পেন্ড মোর। বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু তা মনে করছে না। হ্যাঁ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু কনজার্ভ করবে এবং স্পেন্ড করবে লেস। আপনি দেখবেন নিউ নর্মালের অরিজিনাল কনসেপ্ট ছিল স্পেন্ড লেস, বাট করোনাতে নিউ নর্মালের কনসেপ্টটা কিন্তু শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম, তিনটা ভাবে বুঝতে হবে। প্রথমটা হচ্ছে এই যে আমরা এখন কিভাবে মিটিং করছি, আমরা এখন স্ট্রিম ইয়ার্ডে করছি, আগে কি করতাম না। আমরা জুমে এখন অফিস করছি। হ্যাঁ, কারণ আগে আমরা কি করতাম, আমরা টেলিভিশনে বসে টক শো করতাম, অথবা কোনো একটা সেমিনার হলে বসে করতাম। এখন এইভাবে করছি, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং ম্যাটার্স। অ্যাজ সোশ্যাল ডিস্টেন্সিং ম্যাটার্স, আমরা টেকনোলজির কাছে চলে আসি। একজন বলছিল যে ডিজিটাল ট্রান্সফরমেশন কি সিও করে না সিটিও করে না করোনা করে। ইটস ট্রু যে করোনা এখন ডিজিটাল ট্রান্সফরমেশন করতে বাধ্য করছে। সো দ্যাটস লাইক শর্ট টার্ম নিউ নর্মাল, বাট লং টার্ম নিউ নর্মালে আমি খুবই ইন্টারেস্টেড, বিকজ আই থিঙ্ক দিস করোনা থিং ইজ নট শর্ট টার্ম, ইজ এ লং টার্ম থিং। ওয়াই আই এম সেইং, বিকজ আমার প্রেডিকশন বলছে যে জুন মাস অথবা জুলাই মাস পর্যন্ত আসবে বাংলাদেশের আপনার ফ্ল্যাটেনিং করতে। বাট চায়নার এখনো পর্যন্ত আপনি দেখবেন যে একটা স্টেডি আছে, বিকজ এটা অনেকটা টাইম ট্রাভেলের মতো। ইউ শুড নো চায়না এখন কি করছে, বিকজ দ্যাটস ওয়্যার ইউল গো। There could be second wave because there is no vaccine available, right? So এটা কিন্তু লকডাউন আবার ছাড়া আবার লকডাউন চলতেই পারে। বাট তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনজিউমারের মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়েছে। গ্লোবাল ইকোনমিক যে রিসেশন, তার ফলে কিন্তু স্পেন্ডিং এর প্যাটার্ন অনেক চেঞ্জ হবে। উইল বি মোর অনলাইন, উইল বি মোর অনলাইন ইন এডুকেশন, ইন হেলথ কেয়ার, ইন ফুড, ইন এভরিথিং। সেই নিউ নর্মালে যে বিজনেস মডেল গুলো তৈরি হবে, সেইটার ডিজাইনিং এও কি আসলে একাডেমিয়া এবং কর্পোরেটস এরা একসাথে আসলে কাজ করছে কিনা বা করা উচিত কিনা, দ্যাটস ভেরি ক্রুশিয়াল আই ক্যান সে। এবং সেখানে ইনোভেশন খুব ইম্পর্টেন্ট, যেটা আফতাব ভাই বলছিলেন। যে আমি ধরেন এমআইটি মার্টিন ট্রাস্ট সেন্টারের একটা ছোট্ট লঞ্চ এক্স ক্লাব আছে, ওখানে মেন্টর হিসেবে কাজ করি।
সো দে হ্যাভ ডিসিপ্লিন এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, যেখানে 28টা স্টেপস এর মাধ্যমে একটা স্টার্টআপ আইডিয়াকে নিয়ে যাওয়া হয় পিচ পর্যন্ত। তো আমরা কিন্তু এগুলো ইজিলি চালু করে দিতে পারি সব জায়গাতে, হ্যাঁ, যাতে উই ক্যান হ্যাভ বিউটিফুল আইডিয়াস টার্নিং ইনটু নট অনলি এ স্টার্টআপ, maybe a project, maybe a product for a corporate. So with that, I conclude my session here. Thank you. জি, থ্যাংক ইউ অনেক সুন্দর। আমি জাস্ট ছোট একটু ইয়ে দেখাতে চাচ্ছি যে নিউ নরমাল, মানে এখন নিউ নরমালের কারণে যেটা বলেন শর্ট টার্ম লং টার্ম, পৃথিবীতে ধরেন 50% এর বেশি কোম্পানির প্রোডাক্ট সার্ভিস ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। এয়ারলাইন্স দেখেন, এয়ারলাইন্স প্ল্যান করছে যে যেগুলো এক্সিস্টিং এয়ারক্রাফট আছে মাঝখানের সিটটা তারা পুরো ফাঁকা রাখবে, মাত্র সিট বিক্রি করবে না, কারণ তারা মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট থেকে লেস রাখার জন্য। আর যেসব বোয়িং গুলা বানাচ্ছে এখন সেগুলো প্ল্যান করছে, ডিজাইন দিচ্ছে যে 2টা সিট থাকবে এইদিকে আর মাঝখানে সিটটা রিভার্স করে দিচ্ছে। সো নিউ নরমালের মধ্যে বা সামনে যে প্রোডাক্ট ডিজাইন, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড, যে আমাদের আসলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য। আপনারা দেখবেন ফেসবুক অনেকগুলো আছে, যেমন ধরেন সুইজারল্যান্ডে ওখানে রেস্টুরেন্ট গুলা ওই কাচের ঘরের মধ্যে মানে মানুষজন বসে বসে খাবে। আলটিমেটলি এই ডিস্টেন্সিং এর জন্য প্রোডাক্ট ডিজাইন এভরিথিং ইজ চেঞ্জিং। এবং আমরা কটলারের বইয়ে যে মার্কেটিং পড়েছি, আমার তো মনে হয় কটলার একটা অলরেডি বই লেখা শুরু করে দিয়েছে যে কটলার আফটার করোনা। তার আগে থিওরিতে যে মার্কেটিং স্ট্র্যাটেজি কথা বলেছিল সেগুলো এখন কাজ করবে না। সারা বাংলাদেশের সবগুলা কোম্পানি যে আপনারাও মানে আপনারা এখন ভার্চুয়ালি মার্কেটিং করছেন, এটা কিন্তু আগের বইগুলোতে আগের এডিশনে ওইভাবে বলা ছিল না যে ভার্চুয়ালি করতে হবে। সো প্রত্যেকটা টেক্সট বই আমার মনে হয় নতুন ভাবে লেখার সময় আসছে এখন। আর প্রত্যেকটা কেস তো অবশ্যই, কারণ যে বললাম প্রথম দিকে আফতাব ভাই আর সাব্বির ভাই আপনারা খুবই সুখী আছেন এখন। আপনার হেলথ কেয়ার সেক্টর এবং ফুড সেক্টর, ডেলিভারি সেক্টর, মেডিসিন সেক্টর, এই 3 সেক্টর এখন হচ্ছে বাংলাদেশে বুম। সারা পৃথিবীতে 3টা সেক্টরই কাজ করছে। সো আসলে আজকে আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে আসছি, 1 ঘন্টা 20 মিনিট। অনেক 100 জন প্রায় আমাদেরকে লাইভ দেখছে এখন। থ্যাংকস ফর ওয়াচিং। সো আসলে অনেক কথা, এই কথা আসলে শেষ হবে না, ডায়ালগ তো শুরু আজকে মাত্র। এরপরে আসলে আরো অনেক ডায়ালগ আমরা অর্গানাইজ করবো। এন্ড সবার থেকে শেষ জাস্ট 1 মিনিট করে শুনতে চাচ্ছি, জাস্ট এনি অ্যাডভাইস ফর যারা এখানে হয়তো অনেক, এখানে বেশিরভাগ কর্পোরেট, আমার কাছে মনে হয় যে কর্পোরেটের বেশিরভাগ আছে, ছাত্ররাও দিচ্ছে। আমি আমার ওয়ালে আমি স্টুডেন্টের জন্য শেয়ার করেছি। তো তাদের জন্য কোনো অ্যাডভাইস অ্যাজ এ কর্পোরেট আপনারা দিতে যদি দেন, আর অ্যাজ এ ফ্যাকাল্টি আপনারা যদি দেন, জাস্ট 1 মিনিট করে একটা অ্যাডভাইস যে এই সময় আসলে কি করবে। অনেকে বলছে যে এখন কোনো স্কিল শেখার দরকার নাই, আগে জানে বেঁচে থাক, সেটা জরুরি। কারণ যদি মরেই যাও তাহলে এত অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজের ডিগ্রি দিয়ে কি হবে। সো হাত ধুইতে হবে সবাইকে ভাই, এই প্রোগ্রাম দেখে হাত ধুয়ে ফেলবেন, আবার এতে হাত ধুবেন। স্টে হেলদি, স্টে সেফ। সো আগে নিজের হেলথ এন্ড ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। যত যাই বলেন দিনের শেষে ওটা না থাকলে আপনি কে, রাইট? সো জাস্ট একটু অ্যাডভাইস যদি 1 মিনিট করে সবাই। আমি আগে দিব। আমি কেন সরি নিচ্ছি, কারণ আমি মানে আশঙ্কা করছি আবার যদি পার ফেলিয়ার হয় দেন আই ক্যানট গেট দি চান্স। ওকে, সরি আফতাব ভাই এন্ড সাব্বির ভাই এন্ড জাকি আপা। সেটা হচ্ছে আমি জাস্ট 1 মিনিটে যদি বলতে আমি একটু বলবো যেটা আমি ফেস করছি আমার স্টুডেন্টদের মধ্যে, যেটা হচ্ছে অবশ্যই আপনি যেটা বললেন রাফি ভাই, আই এগ্রি উইথ ইউ যে মেন্টাল ওই সেটআপটা তাদের তৈরি করা শুধু পজিটিভিটির জন্য না, বাট ফর আ ডিফারেন্ট লাইফ মানে তাদেরকে রেডি করা ফর এ নিউ জব মার্কেট, যেই জব মার্কেটে তাদের এক্সপেকটেশন খুব মিনিমাম হবে। আমার মনে হয় এই প্রিপেয়ারনেসটা তাদের খুবই দরকার। তাদেরকে দরকার এখন এই যে তারা সময়টা পাচ্ছে, তারা এভাবে অনিশ্চয়তার এগুলা চিন্তা না করে, যেহেতু তাদের বাইরে যাওয়ার অনেকের প্রসেস আটকে আছে, দে আর গেটিং টাইম টু ওয়ার্ক অন ইট। তারা ডকুমেন্টেশনে করতে পারছে না, ওয়াই নট দে লার্ন ল্যাঙ্গুয়েজ, ওয়াই নট দে ওয়ার্ক অন দেয়ার স্কিল সেট। তারা নতুন ধরনের জিনিসগুলো শিখতে পারে। এবং আমি খুব ভালো, মানে আমার এটা মনে হয় যে আমি জেনারেলি আমি দেখেছি আমাদের ইউনিভার্সিটিতেও, যদিও নর্থ সাউথে সবাই ধারণা করে যে ইংলিশে সবাই খুব ভালো, কিন্তু আসলে কিন্তু আমরা খুব একটা মিক্স টাইপের একটা স্টুডেন্ট ইয়ে পাই। যদি আপনি দেখেন কেউ ভালো পারে, কেউ মিডিয়াম, কেউ একেবারেই পারে না সামহাউ, বিকজ আমাদের বেসিক যারা আমরা আসছে, কেউ বাংলা মিডিয়াম থেকে আসছে, কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসছে, কেউ মফস্বল এরিয়া থেকেও আসছেন। তো যাদের কারণে এটা কারোর দোষ না, বাট আমাদের এই যে মিক্স টাইপের যে স্টুডেন্টস ডিল করতে হয়, এটাতে যেটা হয় কি, আমি যতখানি নলেজেবল বা আমার যে স্কিল যতখানি, ওইটুকু আমি ডেলিভার করতে পারি না, কারণ আমাকে একটা কমন গ্রাউন্ডে থাকতে হয় যাতে সবাই বোঝে। তো আমি যতখানি পারি সেটা যদি আমি তাদের বোঝাতে চাই, আমি শিওর যে বাকি যারা এখানে স্যার আছেন বলতে পারবেন যে আমরা যদি ওই লেভেলে যাই তারা বুঝতে পারবে না। এই জন্য আমার ধারণা দিস ইজ মানে ইটস আ গুড টাইম, প্রোডাক্টিভ ওয়েতে এটাকে তারা ইউজ করতে পারে স্টুডেন্টসরা, যে দে নিড টু লার্ন আ লট অ্যাবাউট দেয়ার কমিউনিকেশন স্কিল
ফর গড সেক কমিউনিকেশন স্কিল। ওয়াই আই এম সেইং, ওরা যা বোঝে সেটা বোঝানোর একটা ওয়ে, সেটা হতে পারে জেস্টার্স, স্পিকিং কোয়ালিটি, দ্য ল্যাঙ্গুয়েজ দে আর ইউজিং, এবং তারা কিভাবে বলবে এবং কাকে বলবে, স্থান কাল পাত্র, এটা বোঝা। বিকজ আমাদের সোশ্যাল যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলা, ফেসবুক, এটাতে আমি দেখি, আমার স্টুডেন্টদেরকেও দেখি যে যা মনে হয় তাই বলে দেয়। এটার কোনো মাথা, আমি বলবো না যে আগে 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 পিছে তেমন কিছু চিন্তা করে। সো এই জায়গায় এই যে বেসিক লার্নিং গুলা বা একটা অ্যাক্টিভ ওয়েতে এই জিনিসটাকে চিন্তা করা ইন এ নিউ ওয়ে, ইন এ প্রোডাক্টিভ ওয়ে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট নাও। এবং এটা টিচারদের ক্ষেত্রে আমি বলবো, যেটা আমি করছি এখন, আই এম ইউটিলাইজিং মাই টাইম টু ওয়ার্ক অন মাই কোর্স ইন এ ডিফারেন্ট ওয়ে, সো দ্যাট আমার কোর্সগুলো হবে আফটার করোনা, সো মার্কেটিং আফটার করোনা, এন্ড সো আই এম লার্নিং। আমি প্রতিদিন পড়াশোনা করছি এবং এটা সব টিচাররাই করছেন, আই এম শিওর। এবং এই যে ইন্ডাস্ট্রি থেকে তারা যা এই যে ওয়েবিনার্স গুলা দেখছে স্টুডেন্টরা, আমি তাদেরকে বলবো প্লিজ তোমরা এই জিনিসগুলাকে গ্র্যাব করার চেষ্টা করো, কারণ এই অপরচুনিটিটা আবার যখন আমরা অফলাইনে চলে যাব তখন তো কিছুটা অনলাইন থাকবে, এই ওয়েতে তারা এই অপরচুনিটিটা আর পাবে না। এখন কিন্তু এত ভালো ভালো এভাবে আফতাব ভাই যে এখন একটু ফ্রি আছেন, এবার আফতাব ভাইকে ফ্রি পাওয়া যাবে না, আই এম শিওর সাবির ভাইকেও পাওয়া যাবে না। সো আমার মনে হয় দে শুড গ্র্যাব দিস অপরচুনিটি এন্ড লার্ন মোর, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং তাদের মাইন্ডসেটটা তৈরি করা যে এখন আমরা যা পাবো, এখন কিন্তু আমাদের দ্য ওয়ার ইজ বিটুইন নিড ভার্সেস ওয়ান্ট। এখন মানুষ বেসিক নিয়ে চিন্তা করছে। লাইফ মানে যখন ডেথ এন্ড ডিজিজ নিয়ে মানুষ ফেস করে, তখন এখন থেকে 3-4 বছর পর্যন্ত মানুষ এভাবেই চিন্তা করবে, তাদের বেসিক সেন্স বেশি কাজ করবে রাদার দেন সামথিং মোর অফ ইট। সো আমরা যেন স্টুডেন্টদের কাছ থেকে এই মনোভাবটাই পাই, তাহলে হবে কি তারা জবও পাবে, তাদের যদি এক্সপেকটেশনটাও একটু কমে যায় এবং প্রিপেয়ারনেসটা বেড়ে যায়। আমি বলছি দুইটার একটা টাচ পয়েন্ট। থ্যাংক ইউ আপু, অনেক লম্বা 1 মিনিট ছিল এটা, দ্যাটস ভেরি গুড, অনেক ভালো অ্যাডভাইস দিয়েছেন। আসলে আমরা না না ঠিক আছে, ইটস অলরাইট। আসলে আমরা সবসময় একটা আমার খুব একটা প্রিয় কথা আছে, যে আসলে আমরা যেমন বলি যে কমিউনিকেশনের যে কথাটা বললেন, এটা খুবই দরকার, কারণ আমি কি জানি সেটা জানানোটা জরুরি, এবং একটা কথা আছে, এবং যেটা জানি সেটা না জানানোটাও জরুরি। অনেক সময় একটা কথা আছে, আমাদের কথা শিখতে লাগে 2 বছর, আর কথা না বলা শিখতে লাগে সারা জীবন। ভেরি, মানে কোথায় কি বলতে হবে এটা। আচ্ছা, আমাদের 1 ঘন্টা 27 মিনিট, আপনারা তো কেউ টায়ার্ড ফিল করছেন না? মানে আমরা আরো 10-15 মিনিট কন্টিনিউ করে দেই, আমাদের অডিয়েন্সও ভালো আছে, সো আলটিমেটলি মনে হয় ডিবেটটা ভালো জমে না করার নির্দেশ আছে রাফি, ডক্টর আনিসুজ্জামান স্যারের সেই কথা। ঠিক আছে, আফতাব ভাই আপনার কাছে যাচ্ছি, লাস্ট 1-2 মিনিটের মধ্যে যদি আপনি বলতে চান, বা শেষ অ্যাডভাইস যারা কর্পোরেট আছে আপনার কলিগদের জন্য এই সময়, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। আফতাব ভাই শুনতে পাচ্ছি না, মিউট করা আছে, মাইক অফ আছে, দেখি তো। আফতাব ভাই আনমিউট করতে হবে। হ্যাঁ আনমিউট, হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ, এটা হোস্ট করবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার একটু শর্টেই বলি, স্টুডেন্টদের জন্য বলি, যেটা খুব কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট। আর আরো 4টা পয়েন্ট দরকার, সেটা হচ্ছে থিঙ্ক লাইক এ গ্লোবাল ম্যানেজার। আমি আজকে বাংলাদেশে বসে আছি বা ঢাকায় বসে আছি, যেহেতু এখন এটা আমি একটা ডিজিটাল স্পেসে বা ভার্চুয়াল স্পেসে, আমি যে কোনো সময় যে কোনো কান্ট্রিতেই থাকতে পারি বা যে কোনো কান্ট্রিতেই কাজ করতে পারি, ওই মানসিকতাটা এখন আমাকে তৈরি করতে হবে। সো থিঙ্ক লাইক এ গ্লোবাল ম্যানেজার, কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করা, একটা হচ্ছে বিজনেস ইকুইপমেন্ট তৈরি করা, যে কোনো কিছুই আমি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা, এই চিন্তা শক্তিটা। আরেকটা হচ্ছে ন্যাচারাল ক্রিয়েটিভ ট্যালেন্ট, এটাকে নার্চার করা। ক্রিয়েটিভ ট্যালেন্ট মানে সবসময় যে আমাকে ডিজাইন করতে হবে বা কোনো কালচারাল কিছুতে ইনভলভ করতে হবে, নট লাইকলি। একটা প্রবলেম সলিউশনও হচ্ছে একটা ক্রিয়েটিভিটি। and থার্ড হচ্ছে আপনাকে টেক সেভি হতে হবে। সো গ্লোবাল ম্যানেজার, বিজনেস একুইপমেন্ট, ক্রিয়েটিভ ট্যালেন্ট এন্ড টেক সেভি, এটা স্টুডেন্টদের জন্য এই 4টা পয়েন্ট খুব দরকার, যেটা আমি ফিল করি, বিকজ আমরা ঠেকে শিখেছি, তাদের কিন্তু এখন ঠেকার সময় নেই, এখন সবকিছু রিয়েল টাইমে। আর ইন্ডাস্ট্রি আর আদার্স যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে আমি 3টা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে কানেক্ট, কোলাবোরেট এন্ড কো ক্রিয়েট। আবারও বলছি, কানেক্ট, কোলাবোরেট এন্ড কো ক্রিয়েট। এই ডায়ালগটা যাতে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস হয়,
হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে এটা ক্লাউডে থেকে যাবে বা ইউটিউবে থেকে যাবে, হ্যাঁ ভালো কথা, বাট ইউটিউবে বা ক্লাউডে যে থেকে যাবে এটা যে একটা ডকুমেন্টেড হয়েছে সেটাকেও কিন্তু প্রমোট করতে হবে যে হ্যাঁ দিস ব্র্যান্ড প্রফেশনালস, এদের কাছে গেলে তাদের এই নলেজ গুলো ইউ ক্যান ব্রাউজ অর ইউ ক্যান ক্লিক। সো এটাকে যদি একটু প্রপার ওয়েতে স্ট্রাকচার ওয়েতে আমরা প্রিজার্ভ করি বা আর্কাইভ করি তাহলে কিন্তু নেক্সট জেনারেশনের কাছে এটা একটা নলেজ আইটেম হিসাবে থাকবে। তো এটুকুই আমি চাচ্ছি, এবং ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি যে কোনো টাইমে, বিকজ আমি তো এতটা সিস্টেমেটিক থিঙ্কিং করি না, যেহেতু এখন আমি একটু অ্যাজাইল মাইন্ডে আছি। সো আমি ফ্লেক্সিবল যে কোনো সময়। সো যে কোনো আইডিয়া ইউ ক্যান শেয়ার, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, আমাকে কানেক্ট করে নিয়েন। আর আমার লেখালেখি আমি মাঝে মাঝে করি, আপনারা গুগল করলে কিছু লেখা বা আর্টিকেল পাবেন, বা বই টইও সামনে আসতে পারে। সো আশা করছি সবাই ভালো থাকবেন, কাছে থাকবেন, নিরাপদে থাকবেন, এবং ওই যে হাত ধুবেন, এবং এই যেটা হচ্ছে গরম চা উইথ বিভিন্ন মশলাপাতি দিয়ে অ্যাটলিস্ট যতক্ষণ 2 ঘন্টা পর পর হলে ভালো। রোজার টাইমে যারা রোজা রাখছেন, রোজার পরে ইফতারের পরে অ্যাটলিস্ট 2 বার খেলে এটা কাজে দিবে। আমি খাচ্ছি 1 কাপ করে। জি, থ্যাংক ইউ আফতাব ভাই। আসলে আমাদের এই করোনাকালীন সময় আসলে আমাদের যে অ্যাডভাইস, হাত ধুবেন, এবং অনেকে আসলে হাত ধুতে ধুতে এমন অবস্থা হয়ে গিয়েছে, রাত 3টা বাজে ঘুম ভেঙে আমি কি হাত ধুয়ে ঘুমাইছি, সে আবার 3টা বাজে গিয়ে আবার হাত ধুয়ে আসলো। তো দিস টাইপ অফ থিংস, এটাই হচ্ছে নেক্সট নরমাল, এন্ড দিস ইজ দ্য নেক্সট নরমাল। আফতাবের যেটা বললেন সেটা আসলে আমি বলতে ভুলে গিয়েছি, একটা খুব জরুরি পয়েন্ট, যে আমরা এই যেহেতু ভার্চুয়াল হয়ে গিয়েছি, এখন কয়েকটা জিনিসের প্রচুর ডিমান্ড তৈরি হবে। কারণ আপনি যে ঢাকা শহরে চাকরি করবেন এটা ভাবার কোনো কারণ নাই, যেহেতু ভার্চুয়াল, ইফ ইউ হ্যাভ স্কিল ইউ ক্যান ওয়ার্ক এনিওয়্যার। আমি অলরেডি কালকে আমার 2টা অস্ট্রেলিয়ান ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে আমি যে ক্লাসটা নিব সেখানে নেক্সট সেমিস্টার থেকে তোমরা জয়েন করবা, আর তোমার ক্লাসে আমি গিয়ে নলেজ শেয়ার করবো। আমি এটা শুধু কথা বলে ফেলেছি, অলরেডি বলতে ভুলে গিয়েছিলাম। আর যার স্কিল থাকবে হি উইল সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড। নতুন একটা স্কিল আপনারা শিখতে পারেন যারা শুনছেন, দ্যাট ইজ সাইবার সিকিউরিটি। বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে এখনো নাই, কারণ যে পরিমাণ ভার্চুয়ালি আমরা আসছি, প্রচুর সাইবার ক্রাইম হবে সামনে, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য খুব দরকার। আমি আফতাব ভাইয়ের আইডি হ্যাক করে ফেলবো, সাবির ভাইয়ের আইডি হ্যাক করে ফেলবো, ফারজানা আপার 2টা ফেসবুক আইডি আমি একটা ঢুকে গেলাম, সো পাইথন দিয়ে বা হাডুপ দিয়ে বা অন্যান্য সফটওয়্যার ব্লকচেইন দিয়ে। তো আলটিমেটলি আমাদের প্রচুর এথিক্যাল হ্যাকারের দরকার হবে। আপনারা যারা মানে কম্পিউটার বেস পড়াশোনা করছেন, ইউ গাইস ক্যান ডু দ্যাট। সাইবার হ্যাকার, এথিক্যাল পুলিশিং, রাস্তাঘাটে চোর ধরার জন্য পুলিশ আছে, র্যাব আছে, অনলাইনে চোর ডাকাত ধরার জন্য আমাদের প্রচুর এথিক্যাল পুলিশের দরকার হবে, যাদেরকে আমরা বলছি এথিক্যাল হ্যাকার। এরা কিন্তু বিশাল ডিমান্ডেবল জব হবে সামনে। অস্ট্রেলিয়ায় গত 2 বছর ধরে একটা ক্যাটাগরি করে ফেলেছে, ইফ ইউ আর এ সাইবার হ্যাকার বা তুমি যদি সাইবার সিকিউরিটি জানো, ইউ ক্যান মাইগ্রেট। 15 দিনে ওদের ভিসা প্রসেস হয়, 15 দিনে ভিসা প্রসেস হয়ে মাইগ্রেশন দিয়ে দেয়। আলটিমেটলি ওইসব ডেভেলপ কান্ট্রি গুলোকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বসে আছে যারা কাজ করতে চান। আর যদি বাংলাদেশেও কাজ করতে চান, ব্লকচেইন যেমন বাংলাদেশে আসার কথা, বাংলাদেশে গত মাসে একটা এই আমাদের মুনির ভাই যেটা করে ম্যাথ অলিম্পিয়াড, এই গত মাসে হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড। তো আমিও আমার যেহেতু এদিকে একটু নেক আছে, আমি ওটার একজন জুরি বোর্ডে ছিলাম। অনেক অ্যামেজিং আইডিয়া আছে যে আমরা কি ব্লকচেইন একজন আইডিয়া নিয়ে আসছে কিভাবে ত্রাণ দিলে 1 টাকাও মানে খারাপ জায়গায় যাবে না, এন্ড দ্যাট ক্যান বি ম্যানেজ। আফতাব ভাই যে হেলথ ডেটা আছে, আপনি এই হেলথ ডেটাকে সরাসরি ব্লকচেইন দিয়ে ম্যানেজ করলে এইগুলাকে অনেক সিকিউরড ভাবে কাজ করা যাবে। সো ব্লকচেইন ইজ নেক্সট বিগ থিং কামিং, যাদের সুযোগ আছে করে ফেলবেন। সাব্বির ভাই 1 মিনিট, সরি আমি 1 মিনিট কথা বলে একটু বেশি বলে ফেলেছি। সাব্বির ভাই কাছে। হ্যাঁ, আমি বোধহয় 1 মিনিটের বেশি বলবো না। সো আমার যেটা বক্তব্য খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা সবাই এভলিউশনের থিওরি জানি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টটা জানি। এই করোনার পরবর্তীকালে যে নিউ নর্মালের কথা আমরা বলছি, এটা মানে হচ্ছে আসলে আমাদের সার্ভাইভ করাটা কঠিন হয়ে যেতে পারে, হেলথ ওয়াইজ, ইকোনমি ওয়াইজ, দুটাই। আমি ছোট্ট করে বলি, বাংলাদেশের ইকোনমি আপনারা সবাই জানেন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, একটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে ডোমেস্টিক ইকোনমি। আমরা জানি গ্লোবালি কাপড় চোপড়ের ডিমান্ড 50% কমে যাবে, এটা কিন্তু অলরেডি ফোরকাস্টেড, অলরেডি তো কমেছে, আরো কমবে। তার মানে ওইখানে অবস্থা ভালো না। রেমিটেন্স কমবে কারণ অনেকেই হজ করতে যাবে না, এবং বার, নাইট ক্লাব বন্ধ ইউএইতে, সো অনেক ওয়ার্কার চলে আসবে। তাহলে থাকছে ডোমেস্টিক ইকোনমি। এখন এই ডোমেস্টিক ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য আমাদের যেটা করা দরকার, 1 নম্বর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে আরো বেশি রেভলিউশন দরকার, আরো বেশি প্রোডাক্টিভিটি দরকার। এবং আমাদের যেগুলো দরকার, আপনি সারা পৃথিবীতে দেখবেন
এই পোস্ট করোনাতে যেগুলো যেগুলো সাকসেসফুল হচ্ছে, যেগুলো গ্রো করছে, তার মধ্যে একটা হচ্ছে গ্রোসারি, একটা হচ্ছে সব ধরনের অনলাইন কেনাকাটা, একটা হচ্ছে হোম এন্টারটেইনমেন্ট, হ্যাঁ আপনি দেখবেন হোম সাপ্লাইজ, ই কমার্স, এবং এর বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার, যেটা আপনারা বলছিলেন, এবং ডিজিটাল, ফিজিক্যাল, মেন্টাল হেলথ কেয়ার। তো এগুলোকে যদি আপনি মাথায় রাখেন এবং আপনি যদি এটা আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করেন, ফার্স্ট আপনার নিজেকে সার্ভাইভ করতে হবে, তার মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেজার করে মেনটেন করে কি করে কাজ করা যায়, কারণ আপনাকে ইকোনমিক্যালিও কিন্তু সার্ভাইভ করতে হবে। আমরা লোয়ার মিডল ইনকাম ইকোনমি, তো আমরা খুব কম লোক আছে যারা এক বছর কিছু না করে বসে থাকতে হবে, সবার কাজ করে খেতে হবে। সো এই সেফটি মেজার রেখে কি করে আমরা কাজ করতে পারি, কি করে আমরা ডিজিটালি কানেক্টেড হতে পারি, সেই ব্যাপারে শুধু শেখা না, স্কিল গুলো ডেভেলপ করতে হবে। আমরা যদি সারাক্ষণ ভয় ভয় পেতে থাকি তাহলে কিন্তু একসময় আমরা আসলে সার্ভাইভ করবো না, কারণ স্ট্রেস থেকে কিন্তু আপনার ইমিউনিটি ফল করে। এটা হচ্ছে আমার এই খুব স্ট্রেট একটা করেলেশন বলছি, বাট দিস ইজ বেসড অন মেনি থিওরিজ। তো এক্সারসাইজ করেন ঘরে বসে, ইমিউনিটি ইমপ্রুভ করার জন্য নিউট্রিশিয়াস ফুড খান, মেডিটেট করেন, স্ট্রেস ফ্রি হন। আমি যেটা থিওরি দিই আমার কো ওয়ার্কারদেরকে, go through revolutionary ideas and work for people, work for greater society. দেখেন আপনি স্বপ্নের সময় কিন্তু এই টাইমে স্বপ্নে কিন্তু অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। হ্যাঁ, কারণ আমি বলেছি যে ভয় পেয়ে কোনো লাভ নাই, আপনারা এমন কিছু রেভলিউশনের মধ্যে দিয়ে যান, এমন কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যান যাতে ইউ ক্যান সার্ভ দিস নেশন। তো এইটা যদি আপনি মাথায় রাখেন, কনজার্ভ করেন, নিজেকে স্পেন্ডিং কাট করেন, সে কর্পোরেটে থাকেন আর নিজের ব্যক্তিগত জীবনে থাকেন, কেটে তারপরে আপনি এই নতুন বাস্তবতায় যে নতুন নতুন কনজিউমার ইনসাইট তৈরি হচ্ছে, সেখানে কি আসলে বিজনেস মডেল তৈরি করতে পারেন কিনা। ইউ ক্যান বি এন্টারপ্রেনার, ইউ ক্যান বি সামওয়্যার ইন এ কর্পোরেট, বাট কর্পোরেট আপনার নিবে কেন? কারণ কর্পোরেটে নিজেরও তো সার্ভাইভ করতে হবে, তারও কিন্তু অনেক জব কাট করতে হবে। তাহলে সে রিক্রুট করবে কাকে? কোন কোন কর্পোরেট রিক্রুট করবে? যারা গ্রো করবে তারা, গ্রো করবে কারা? যারা এই নতুন বাস্তবতা অ্যালাইন করতে পারবে এবং নতুন কিছু বিজনেস মডেল তৈরি করতে পারবে, যারা এই নতুন বাস্তবতায় কনজিউমারকে ক্যাপচার করতে পারে। সো আমি বলবো যে এই সময়টা ইনোভেটিভ হওয়ার, এই সময়টা অনেক বেশি পড়াশোনা করার, অনেক বেশি নিউট্রিশনের মধ্যে থাকা, এক্সারসাইজ করার। থ্যাংক ইউ সাব্বির ভাই। আসলে ওই প্রথম দিয়ে যেটা শুরু করেছিলাম যে আমাদের এই সময় এন্টারপ্রেনার যারা ইনোভেটিভ মাইন্ডসেট, তাদের আসলে এখন সুদিন আসবে হয়তো। আর পাশাপাশি এই দেখেন এগ্রিকালচার যেটা বললেন আপনি, ভেরি মানে আমাদের এই পয়েন্টটা মিস করে গিয়েছি আমরা, মনে হয় যে আমাদের নতুন যারা, জাস্ট খেয়াল করে দেখেন গত 2 মাসে আমি মিনিমাম 200টা নতুন ফেসবুক, চালডাল.com তো আগে থেকে ছিল, শাকসবজি.com, মাছমাংস.com পেয়েছেন আপনার ইনভাইটেশন। ইট মিনস এরা কিন্তু আগে চাকরি করতো, হঠাৎ করে বাংলাদেশে ধরেন করোনার কারণে নতুন করে প্রায় 2 থেকে 250 নতুন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে এবং তারা বুঝে ফেলেছে যে ভেজিটেবল সাপ্লাই দিয়েও আমি কিন্তু এখন অনেক টাকা ইনকাম করতে পারি যদি চাই। কারণ যে বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসা, এই যে এখন আমের সিজন হবে, অনেকে আমের বিজনেস শুরু করে দিয়েছে, যারা কর্পোরেট আছেন বা যারা স্টুডেন্ট আছেন। ইট কুড বি ইওর পার্ট টাইম ইনকাম। সো আর আমাদের মডার্ন ফার্মিং নিয়ে একটু কথা বলি, যে আমাদের প্রচুর মডার্ন ফার্মার, এমন না যে আপনি ফার্মিং করতে গেলে আপনাকে গ্রামে যেতে হবে, ইউ ক্যান ডু দ্যাট এট ইউর হোম। বাংলাদেশে ধরেন ঢাকা শহরে 50,000 ছাদ খালি। ইউ ক্যান ডু হাইড্রোপনিক্স, যেটা মাটি লাগে না, পানি দিয়ে হয়। ইউ ক্যান ডু এরোপনিক্স, ভার্টিক্যাল ফার্ম, এরো ফার্ম, যেটা বাতাস থেকে স্প্রে করে। আপনাদের ছাদের মধ্যে ইউ ক্যান গ্রো ইউর ওন ক্রপস। মানে মডার্ন ফার্মিং, সিটি বেসড ফার্মিং, এইসব আরবান ফার্মিং, এইসব কনসেপ্ট গুলো পপুলার হচ্ছে। বায়োফ্লক পপুলার হচ্ছে, ছোট একটা কন্ট্রাক্ট সিচুয়েশন চাষ করা। সো এইসব সিচুয়েশন গুলা যেগুলো আমাদের হাতে আছে, ইউ শুড এক্সপ্লোর এভরি অপরচুনিটি। না হলে ওই যে করোনায় প্রথম দিকে যে ঝামেলাটা হয়েছিল আমাদের, বাথরুমের শাওয়ারে কয়টা ফুটা, বাসায় টাইলস কয়টা, আমরা এইসব জিনিসগুলোর থেকে আমাদের আসলে একটু মেন্টাল সাপোর্ট দরকার। মিজান স্যারের কাছে যাচ্ছি, তার শেষ 1 মিনিট কোনো অ্যাডভাইস আপনার ছাত্রদের জন্য এবং আমাদের যারা কর্পোরেট, আপনার ছাত্ররা কর্পোরেটেও আছে, ইউনিভার্সিটিতেও আছে, সবার জন্য একটা অ্যাডভাইস ক্লাস। আসলে ডাইমেনশন তো অনেকগুলো ছিল, শুধুমাত্র একটা দুইটা দিকে আমি ফোকাসটা করতে চাই। প্রথম হলো যে আমাদের যে মূল ডিসকাশনটা ছিল যে কর্পোরেট এবং যে একাডেমিয়ার যে মানে ইন্টিগ্রেশনটা খুবই দরকার, এবং এটার জন্য একদিকে যেমন আমাদেরও মাইন্ডসেট পরিবর্তন করা দরকার, একই সাথে যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদেরও কিন্তু যে মাইন্ডসেটটা কিন্তু আসলে পরিবর্তন করে ফেলা দরকার, এবং এখানে একটা ক্লোজ একটা ইন্টিগ্রেশন খুবই দরকার।
তা না হলে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা দিব যেটা হয়তো বাস্তব জীবনে তারা এটা প্রয়োগ করতে সক্ষম হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এটা জানা দরকার যে কর্পোরেটে আসলে কোন কোন স্কিলগুলো তাদের আসলে দরকার এই মুহূর্তে, যার ভিত্তিতে আমরা এখানে কোর্স কারিকুলাগুলো ডিজাইন করতে পারি। কিন্তু আমাদের যেহেতু একটা ইগো রয়ে গেছে, যারা শিক্ষক তাদের আমরা, যদিও আমি নিজেও শিক্ষক প্রায় 30 বছরের কাছাকাছি, 29 বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো তাতে আমরা দেখেছি যে আমাদের ভিতর একটা পিডান্টিক, সিওলিস্টিক একটা মেন্টালিটি কিন্তু আমরা নিয়ে আসি, এবং আমাদের মনে হচ্ছে যে এত ইগোসেন্ট্রিক, ইগোইস্টিক, যে আমরা যেন সবই জানি। এই মাইন্ডসেট থেকে কিন্তু আসলে আমাদের বেরিয়ে আসা দরকার। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে, এটা আমি জানি না, হয়তো আপনাদের অনেকেই আমার সাথে অ্যাগ্রি করবেন না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের দেশে যে সংখ্যক ছাত্রছাত্রী আন্ডারগ্রেড করার পর তারা এমবিএ বা এমএসসি যে ডিগ্রিগুলো করে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এত সংখ্যক লোকের উচ্চশিক্ষা গ্রহণ করার কিন্তু কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বরং এটার প্রেক্ষিতে যেটা হয়েছে যে যাদেরকে এখানে আসার কথা না তাদেরকে আনা হয়েছে, এবং এরা সেইভাবে কিন্তু তারা ইকুইপড হতে পারছে না, যেভাবে তাদের নলেজকে অ্যাবজর্ব করা দরকার, অ্যাসিমিলেট করা দরকার, তারা সেটা করতে পারছে না। যেমন সাব্বির সাহেব কিন্তু যথার্থই বলছিলেন যে যে একটা কোর্স অফার করার আগে তার ফাউন্ডেশনটা কেমন। যেমন স্ট্যাটিস্টিক্স যদি সে ভালো না জানে, তাহলে প্রেডিকশন মডেলগুলো তো সেটা অ্যাপ্লাই করতে পারবে না, কোনো সম্ভাবনা নাই। এবং আমাদের একাডেমি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি একটা কার্সারি ভিউ, একটা সুপারফিশিয়াল একটা আইডিয়া, এই যে পাওয়ার পয়েন্ট বেসড এডুকেশন, এটার ফলে যেটা হচ্ছে তারা কনটেক্সট এটা তারা জানে না। যেমন মার্কেটিং এর একটা বিখ্যাত কোট আছে, সম্ভবত এটা বলেছে স্ট্যান্টন, যে মার্কেটিং ডাজন্ট স্ট্যান্ড অন ইটসেলফ। এটা বিখ্যাত কোট। এটার অর্থ হচ্ছে যে মার্কেটিং ইটসেলফ ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। এটা স্ট্যান্টন বলেছে, এবং তখন বলছে যে if any of the components of the context changes, then the nature of the marketing changes. মানে marketing itself is not a discipline, rather it absolutely depends on other disciplines. এখন মজার জিনিস হচ্ছে যে দুনিয়া চলছে স্কাই রকেটিং রেটে, পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা এখনো সেই পুরানো জিনিসগুলো কিন্তু আমরা ধরে আছি। এবং বাস্তবতা হচ্ছে এই যে একজন শিক্ষক হিসাবে আমাদের যে পরিমাণ পড়াশোনা করা দরকার, আমাদের অনেক শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এই টেন্ডেন্সিটা আমরা দেখি নাই। এবং আমরা দেখেছি যে এখান থেকে 20 বছর আগে যে পৃষ্ঠাটা লাল হয়ে গেছে, সেই বইয়ের পাতাটি তারা নিয়ে আসছে। কটলার নিজেও যদি আপনি দেখেন কটলারের থিওরিগুলো, সেখানে কটলার এখান থেকে 2 বছর আগে যেটা বলছে, আজকে সেটা অনেক ক্ষেত্রে সেটাকে সে রিফিউট করেছে, বলছে ইটস নট রাইট। এবং আমারও আজকে যেটা ভীতির একটা বিষয় হচ্ছে যে আমি আজকে যেটা বলছি ছাত্রদের, কালকে গিয়ে কিন্তু আমি বলছি নো, হোয়াট আই সেড ইয়েস্টারডে ইজ নট রাইট। এবং আপনারা তো দেখেছেন যে ব্লু ওশান স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেডিশনাল যতগুলো স্ট্র্যাটেজি ছিল, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু তারা চ্যালেঞ্জ করেছে। ইভেন ব্লু ওশান স্ট্র্যাটেজিকেও কিন্তু আবার অনেকগুলো চ্যালেঞ্জ করেছে, দ্যাট ওয়াজ নট রাইট। আর একটা বিষয় হচ্ছে এই যে আমরা অতীতকালে যখন আমরা 84 এর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের সময়কার যেমন ডক্টর শিয়াউল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান স্যার, মানে তুখুর যারা শিক্ষক ছিলেন, ডক্টর আহমেদ শরীফ, এবং তারা একটা ফিল্ডের শিক্ষক হলেও কিন্তু তাদের বিভিন্ন ডিসিপ্লিনের উপর কিন্তু তাদের জ্ঞানগুলো ছিল, এবং মেধাবী ছাত্রগুলো কিন্তু শিক্ষকতায় আসতো। কিন্তু আজকে আমরা সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারিনি। আমি দেখেছি যে ছাত্রটি আমার 40-এর ভিতর যার অবস্থান নাই, তিনিই দেখলাম আমার কলিগ হয়েছে, ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। স্যার ওইটা একটু অন্য সেই জি, এটা বলা দরকার। এজন্য এই ছাত্রকে দিয়ে আপনি কখনো ইনডেপথ অ্যানালিসিস আপনি কখনো করাতে পারবেন না। আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো, ইকোনোমেট্রিক্স এর মডেলগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন, বিগ ডেটা অ্যানালিসিস এর মডেলগুলো যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি দেখবেন অ্যাকচুয়ালি তাদের এক ধরনের মেন্টাল ওয়াটিজম তাদের ভরে গিয়েছে। এখন এই কথাগুলো বলছি এ কারণে যে আজকে শিক্ষকতা প্রফেশনে আজকে যাদের থাকার কথা অনেকেই কিন্তু নাই, আবার যাদের আসার কথা তারা কিন্তু অনেকে আসেনি। যেমন আমরা যখন 88-এর দিকে আমরা মাস্টার্স করলাম, ইনফ্যাক্ট আমাদের রেজাল্ট বের হয়ে আমরা জয়েন করছি 91-এর দিকে, তখন কিন্তু আমরা মনে করতাম যে আমাদের মোটামুটি যে আমরা ইচ্ছা করলে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারতাম, কারণ আমার বন্ধুরা এখন অ্যাডিশনাল সেক্রেটারি, হয়তো কিছুদিনের মধ্যে তারা এখন সেক্রেটারি হবে,
এবং আমাদের সাথে যারা ছিল, কমিশনার হয়েছে বহু আগে, ডিআইজি হয়েছে, সিনিয়র ডিআইজি হতে অ্যাডিশনাল আইজি হওয়ার পথে আছে এই প্রক্রিয়ায়। কিন্তু আমি বলছি এই কারণে তখনকার দিনে শুধু ভালো ছাত্রগুলো শিক্ষকতা প্রফেশনে আসতো, কিন্তু যিনি কম্পিটিটিভ এক্সাম দিয়ে ভালো ইউনিভার্সিটির ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তারাও কিন্তু আজকে শিক্ষক হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি কিভাবে করবেন? আজকে যে সাব্বির সাহেব বা আফতাব ভাই যেটা বলছেন যে আমাদের অনেক ভালো, তারা যারা পড়াচ্ছে এটা ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপসেস গুলো আছে। এখন প্রথমে যদি আমার নিজের দোষগুলো যদি আমরা যদি ফোকাস না করতে পারি, তাহলে আমরা অন্য দোষ দিয়ে লাভ কি? আমরাও কিন্তু আসলে আমরা সেভাবে প্রিপেয়ার্ড না। আমাদের কিন্তু মাইন্ডসেট গুলো কিন্তু আসলে পরিবর্তন করা দরকার। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি এখন বলি, একসময় বিজনেস ফ্যাকাল্টিতে 47,000 পরীক্ষা দিয়েছে, সেখান থেকে আমরা 1100 জনকে নিয়েছি। উই আর গেটিং দ্য বেস্ট স্টুডেন্টস, কিন্তু সব ক্ষেত্রে কি আসলে কি আমরা তাদের যে ক্যালিভার, তাদের যে মেধা, সেই অনুসারে কি আমরা কি আউটপুট আসলে করতে পেরেছি? পারিনি আমি এই কথা কিন্তু বলছি না, কিন্তু পেরেছি আমি কিন্তু কনফিডেন্টলি সে কথাও কিন্তু বলতে পারছি না। তার মানে হচ্ছে এই যে আমাদের এই জায়গাগুলোকে এখন নতুন করে চিন্তা করতে হবে, তা না হলে কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু হারিয়ে যাব। এবং আমি আর একটা কথা বারবার বলতে চাই, যেটা কিন্তু রিয়েল ইম্পর্টেন্ট, শিক্ষকতা প্রফেশনে যাদের আসা দরকার, মোস্ট ব্রিলিয়ান্ট, এখন দেখবেন যে ডাবল ফার্স্ট হচ্ছে, ওয়াল আউট আউটস্ট্যান্ডিং ক্যালিভার, তারা কিন্তু অনেকে শিক্ষকতায় আসছে না। কারণ আসছে না, তার কারণ হচ্ছে একদিকে যেমন এই প্রফেশনটাকে আমরা যেমন লুক্রেটিভ করতে পারি নাই, এবং এখানে এসে তাদের যে জীবন জীবিকা এবং তাদের যে একটা খুব মোটামুটি একটা সচ্ছল লাইফ লিড করার যে ফেসিলিটি, ফাইন্যান্সিয়াল বা নন পিকিউনারি বেনিফিটস, সেগুলো যেমন আমরা দিতে ব্যর্থ হয়েছি অথবা পারিনি, একইভাবে এখানকার যে কালচার, এখানকার যে অ্যাম্বিয়েন্স, সবকিছু কিন্তু আমাদের জন্য অনেক সময় কন্ডিউসিভ না। এবং আমার কিন্তু শঙ্কা হয় আগামী দিনগুলোতে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। এবং আপনারা হয়তো দেখবেন যে বাংলাদেশে যেখানে এত বড় একটা দেশ, সেখানে সামগ্রিকভাবে যদি আমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো দেখি গ্লোবাল কনটেক্সটে, এটা কিন্তু কিছুটা হলো হতাশাজনক। এখন আমরা হয়তো আজকে হয়তো মানে ট্যাকটিক্যাল লেভেলের হয়তো আমরা কিছু মডিফিকেশনের কথা বলছি, কিন্তু স্ট্র্যাটেজিক যে চেঞ্জ গুলো দরকার, সেটা আমরা কিভাবে করব? এখানে একটা কথা বলা দরকার, ডক্টর রাফি আপনার নলেজে আছে, এখান থেকে বছর 3 আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট নিয়ে একজন ইন্ডিয়ান ভদ্রলোক এসেছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করার জন্য। তখন আমি তাকে বলেছিলাম যে আপনি কেন এখানে এসেছেন ঢাকা ইউনিভার্সিটিতে? তখন বলছে, স্যার এটা আমরা কন্ট্রিবিউট করতে চাই। কিভাবে? উনি একজন বিশাল পণ্ডিত ব্যক্তি, উনি ভান করেছিলেন, আমি এটাই বলবো যে আমরা কিভাবে আরো শিক্ষাকে কিভাবে উন্নয়ন করব। তখন আমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে ডু ইউ নো হোয়েন নট টু কন্ডাক্ট এনি রিসার্চ? আপনি কি জানেন কখন গবেষণা করতে নাই? তখন বলছে কি বলেন তো? তখন বলছে যে যদি আমরা ফাইন্ডিংসটা যদি আগে থেকে জানি, তাহলে সে গবেষণা করার দরকার নেই, নাম্বার 1। নাম্বার 2, গবেষণা করে যদি আমরা কোনো ফাইন্ডিংস পাই, সেই ফাইন্ডিংস যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে সেই গবেষণা করার দরকার নাই। আজকে কি আমাদের সামগ্রিকভাবে ভালো শিক্ষকদেরকে নিয়োগ করা, তাদেরকে ট্রেন আপ করা এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া, এবং আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সবকিছু অবজেক্টিভলি করতে পেরেছি? আসলে কিন্তু আমরা পাচ্ছি না। এর কারণ অনেকগুলো, হয়তো সেই পার্টগুলো আমরা যাচ্ছি না। সুতরাং শুধুমাত্র ট্যাকটিক্যাল দিকগুলো না দেখে আমাদের স্ট্র্যাটেজিক ইস্যুগুলো কিন্তু দেখা দরকার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্ট্র্যাটেজিক ইস্যুর ভিতরে একটা বড় ইস্যু হচ্ছে যে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, একই সাথে আমাদের যে একাডেমিয়া, তার ভিতরে একটা ক্লোজ একটা ইন্টিগ্রেশন দরকার। এবং আমি সবচেয়ে মনে করি এক্ষেত্রে আমাদের মাইন্ডসেট দরকার, মাইন্ডসেটের যে পরিবর্তনটা দরকার, সেটা যেমন কর্পোরেটেও দরকার, আমাদের একাডেমিতেও কিন্তু এই মাইন্ডসেট গুলো পরিবর্তন করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রকে উপলব্ধি করা দরকার আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালো শিক্ষা যদি এনশিওর না করতে পারে, তাহলে কর্পোরেটের জন্য কিন্তু ভালো মানে এক্সপার্ট অথবা ভালো সিইও, ভালো ম্যানেজার কিন্তু তৈরি করা কোনোভাবে সম্ভব না। এবং আমি কিন্তু এখন আরেকটা জিনিস বিশ্বাস করি, আমাদের যে স্টুডেন্টের যে কোর্স কারিকুলা যেটা আমরা নির্ধারণ করেছি, সেটা কিন্তু এখনো কিন্তু রিগোরাস কোর্স কারিকুলা কিন্তু করি নাই, এখনো কিন্তু তার একটা কমফোর্ট জোনের মধ্যে আছে। কারণ আমরা দেখেছি বাইরে যারা পড়াশোনা করে, বিশেষ করে ভালো ইউনিভার্সিটিগুলোতে, তাদের খাওয়া ঘুম বলে কোনো কিছু নাই। আমাদের এখানে দেখেছি কর্পোরেটে চাকরিও করছে, আবার এমবিএ তে 5টা কোর্সও নিয়েছে। কিন্তু বিদেশে আমি দেখেছি পার্ট টাইম যদি হয়ে থাকে, সে কখনো 2টোর বেশি কোর্স নিতেই পারবে না। তার মানে হচ্ছে যিনি চাকরি করছেন আবার 5টা কোর্স নিচ্ছেন, তার মানে হচ্ছেন তিনি চাকরিটিও ভালোভাবে করছেন না, তিনি শিক্ষাটিও ভালোভাবে করছেন না। তার মানে হচ্ছে আসলে আমরা কিছুই করছি না। এবং এইভাবে উই আর হ্যাপি বিকজ উই আর হ্যাপি। তো সুতরাং এই কথাগুলো হয়তো কেউ বলবে না,
আই এম সরি যেহেতু একটু মানে আউট অফ দ্য বক্স কিছু কথা বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে, দিস আসলে ইজ দ্য হার্ড রিয়ালিটি। তো আমার খুব ভালো লাগলো আজকে ডিসকাশনে। রাফি, তোমাকে অশেষ ধন্যবাদ, হ্যাঁ স্যার, এবং থ্যাংক বিশেষ ইউ করে স্যার। আমাদের সাব্বির ভাই হ্যাঁ এবং আমাদের আফতাব ভাই স্যার, আছে। আজকে টপিকটাই হচ্ছে ঝগড়া, আজকে টপিকটাই হচ্ছে ভার্সাস ইন্ডাস্ট্রি একাডেমিয়া। আমি তো আমার লিমিটেশন গুলোই তো শেয়ার করলাম, আমি তো ঝগড়া করি না। করা উচিত না, না ঝগড়া না, ঠিক ধরেন কর্পোরেটরা হয়তো বলবে আমরা করতে পারছি না, সবার লিমিটেশন আছে। কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম, একটা কোর্স লঞ্চ করতে গেলেও, নতুন একটা প্রোগ্রাম, এই যে আমাদের বিগ ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, 1 বছর বা 9 মাস থেকে 1 বছর লাগে এগুলাকে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্রুভ করাতে। তো আসলে ওইভাবে আমরা খুব কুইকলি, এটা প্রাইভেট ভার্সিটির ওনারা হয়তো অনেক কুইকলি করতে পারেন, কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে এত লম্বা সময়ের জন্য, ধর আমি যদি এখন ব্লকচেইন আনতে যাই আমার ইউনিভার্সিটিতে, 1 বছরের ঝামেলা, এটা বিভিন্ন অ্যাপ্রুভাল, অনেক অনেক কিছু মেনটেন করতে হয়। তো যে কারণে আমাদের এইসব কোর্স ইন্ট্রোডাকশন বা কোন জিনিস শিখাবো, সেখানে অনেক সময় লাগে। এবার যাচ্ছি জাকিয়া বিনতে জামাল আপার কাছে। আসলে আপনার কাছে বেশি যাওয়া হয়নি, আপনি খালি চুপচাপ শুনছিলেন। আপা এবার এই ফ্লোর আপনার জন্য, 12টা পর্যন্ত বলেন, সমস্যা নেই। আচ্ছা, না আপনি প্রথমে তো আমাকে 1 মিনিট দিয়ে দিয়েছিলেন লাস্ট বলার জন্য। যাই হোক, না আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না। আমি এখন মেইনলি স্টুডেন্টদের জন্য যেটা বলতে চাই, এই মুহূর্তে হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টালি ফিট থাকাটা। বিকজ এখন এই সিচুয়েশনের কারণে অনেক স্টুডেন্ট যারা লাস্টের দিকে সেমিস্টার, তাদের কিছু কোর্সে তারা দেখা যাবে যে প্রবলেমে পড়ে যেতে পারে। সো এরকম অনেক যারা এরকম অবস্থায় আছে, তাদের জন্য বা সব স্টুডেন্টদের জন্য আমার সাজেশন হচ্ছে তাদের মেন্টালি ফিট থাকতে হবে, এবং এই জন্য তারা দে শুড এঙ্গেজ ইন দেমসেলফ ইন ডিফারেন্ট কাইন্ড অফ কোর্সেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এটা তাদের করা উচিত। যেমন আইইবি অলরেডি তাদের জন্য অনেক স্টুডেন্টদের জন্য অনেক ব্যবস্থা করে ফেলেছে, যে তারা যেন যদি চায় বিভিন্ন কোর্সেস তারা আইইবির আইডি দিয়ে লগ ইন করে করতে পারবে। সো এটা ছাড়া আমি সব স্টুডেন্টদের জন্যই বলবো তারা যেন নিজেদেরকে ইনভলভ রাখে, কারণ এখন যে সময়টা তারা পাচ্ছে ইজ দ্য বেস্ট টাইম টু ইউটিলাইজ। কারণ ওরা এখন অনেক সময় পাচ্ছে, এরা তাদের নিজেদের যে ল্যাকিং গুলো আছে, যেমন অনেকের প্রেজেন্টেশন স্কিলে ল্যাকিং আছে, কারো কমিউনিকেশন স্কিলে ল্যাকিং আছে, কারো হয়তো বা স্ট্যাটিস্টিক্সে ল্যাকিং আছে। তো যার যে জিনিসগুলোতে প্রবলেম আছে, আমি মনে করি তাদের এখন সময় এই জিনিসগুলোতে তাদের অনেক বেশি ফোকাস করা। তারা যদি অনেক বেশি এই জিনিসগুলোতে ফোকাস করতে পারে, তাহলে তাদের সময়টা যেমন ইউটিলাইজ হবে, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু মেন্টালি অনেক বেশি ফিট থাকবে। বিকজ এখন যেটা হচ্ছে যে মানুষ অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা যেটা বলতে হবে, যেটা আমি সাব্বির ভাইয়ের সাথে আমি বলতে চাই, যে আফটার কোভিড-19 যেটা সিচুয়েশনটা স্টুডেন্টরা ফেস করবে, দ্যাট ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। বিকজ অনেক কর্পোরেটস অ্যান্ড আদার যারা যাচ্ছে, এরা এমপ্লয়ি কাট করছে, এবং তারা কিন্তু দেখা যাবে যে আগে যে এখানে হয়তো বা 3টা এমপ্লয়ি লাগতো, এখন তারা কিন্তু চিন্তা করবে বা চেষ্টা করবে একটা এমপ্লয়ি দিয়ে কাজটা করানো যায় কিনা, বিকজ তারা কোম্পানিগুলোও কিন্তু এখন অনেক প্রবলেম ফেস করছে। সো এখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হয়ে যাবে। সো এই জন্য স্টুডেন্টদেরকে কিন্তু মেন্টালিও প্রিপেয়ার থাকতে হবে, প্লাস তাদের যেই ল্যাকিং গুলো আছে সেগুলোও কভার আপ করতে হবে, কোর্সগুলো করতে হবে। এটা আমি মনে করি স্টুডেন্টদের জন্য এখন একদম মেইন কাজ হয়ে যাবে করা। আর আমি কর্পোরেটদের জন্য যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি সোফার মাই এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি আইইবিতে দেখে এসেছি, বিকজ আই এম আইইবি ফ্রম 2014, সো ইটস কোয়াইট এ লং জার্নি। সো যে দেখে এসেছি যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, যেমন লাইক ইউনিলিভার অ্যান্ড আদার যারা আছে, এরা কিন্তু দেখা যায় যে ওদের একটা স্কিমই থাকে যে ওরা ইউনিভার্সিটিস গুলোতে যায়, ওদের একটা ইনভলভমেন্টের যে বিষয়গুলো থাকে। তো যেই জিনিসটা আমি দেখি যে লোকাল কোম্পানিগুলোর মধ্যে কম্পারেটিভলি কম থাকে, মানে ওরা আসলেও খুব হাতে গোনা কোম্পানিগুলো আসে, এমএনসিস গুলো বেশি আসে। সো আমার রিকোয়েস্ট হবে কর্পোরেটদের ক্ষেত্রে যে এরা যেন কোম্পানিগুলো অনেক বেশি ওই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে আসে। এতে দেখা যাবে যে মিজান স্যার যেটা বলছিলেন, যে আমরা যদি কর্পোরেট এবং একাডেমিক যে ব্রিজটা যদি করতে যাই, এটার জন্য এই ইন্টিগ্রেশনটা অনেক বেশি দরকার। কারণ আমরা যদি ইন্টিগ্রেশনটা ঠিক মতো করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো আমরা আস্তে আস্তে মিনিমাইজ করতে পারবো। হ্যাঁ, সো এইটাই আমার আসলে বলার। আমি আর খুব বেশি কিছু বলতে চাই না, বিকজ অলরেডি আমার মনে হয় অনেক লং হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, অনেক লম্বা। এত লম্বা লাইভ আমি আমার লাইফেও করিনি আসলে, অনেক লম্বা, অনেকক্ষণ, এবং অনেকক্ষণ অনেক অনেক মানে ভিউয়ার ছিলেন, দ্যাট ওয়াজ কোয়াইট গুড। সো আসলে একটা ছোট কিছু ডেটা শেয়ার করি। যেমন আমাদের আমেরিকাতে মাসখানেক আগে 66 লাখ মানুষ বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে।
এবং একটা প্রেডিকশন আইএলও একটা একটা ডেটা দিয়েছে যে সারা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 300 কোটি মানুষ কর্মক্ষম এবং তারা উইদিন 3 মান্থ অগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে মানে অর্ধেক 160 কোটি মানুষ বেকার হবে। কাউকে ভয় দেখাচ্ছি না ভাই, জাস্ট এটা হচ্ছে প্রেডিকশন, বেকার হবে। সো আলটিমেটলি অনেকগুলো কোম্পানি আমাদের বাংলাদেশে দেখেছি কারা হচ্ছে এরকম ওভার দ্য ফোন উবার যেটা করলো 3 মিনিটে জুম কল দিয়ে 3,500 মানুষ বেকার হয়ে গিয়েছে। সো আপনারা যারা গ্রাজুয়েটস আছেন আপনাদের কাজ হবে আসলে, কারণ অলরেডি দেখেন এক্সিস্টিং মানুষ বেকার, যদি বেকার হয় এই ট্রেন্ড যদি বেশি দিন চলে আপনাদেরকে রিক্রুট করবে কেন? কাজে কাদেরকে রিক্রুট করবে? যাদের মধ্যে সেই রকম স্কিল আছে, মানে স্কিল আছে ডিফারেন্সিয়েট। আপনার মধ্যে ওই ট্রেন্ড গুলো ওয়াচ করেন যে আসলে এক্সিস্টিং মানুষ বেকার হচ্ছে, তো আমি কে, আমাকে নিবে কেন? সো আপনাকে নিবে আপনি মধ্যে যদি ইনোভেটিভ মাইন্ডসেট থাকে, আপনি যদি একজন এন্টারপ্রেনার হন, আপনি যদি কোন রকমের নতুন মডেল দিতে পারেন সাব্বির ভাইকে, সাব্বির ভাই স্বপ্ন আপনি এইভাবে চালান, আমি এই মডেলটা দিচ্ছি, এটা আপনি অনেক কাস্টমার পাবেন, আপনার মধ্যে ডেটা অ্যানালাইটিক্যাল পাওয়ার তৈরি করেন, ডিজিটাল মার্কেটিং এর সলিউশন দেন সাব্বির ভাইকে গিয়ে, আলটিমেটলি ইফ ইউ ক্যান ইমপ্রেস সাব্বির ভাই, তাহলে আমি মনে করবো যে আপনি হয়তো ওই পুরন যে জব ছাড়লো বা চলে গেল তার জায়গায় হয়তো ইউ ক্যান বি রিপ্লেসড। আর যদি সেটা না পারেন তাহলে একটাই উপায়, ফিরে গ্রামে গিয়ে ইউ ক্যান বি এগ্রোপ্রেনার। নিজের সবার বাড়িতে অনেক জায়গা জমি আছে, মিজান স্যারের বাড়িতে অনেক চিংড়ির ঘের আছে আমি জানি, স্যার ওখানে আপনি পার্ট টাইম কাজ শুরু করেন। এগ্রিকালচার মানে খাওয়ার বিজনেস কখনোই বন্ধ হবে না, খাওয়া এবং মেডিসিন, এই সাব্বির ভাইয়েরটা কখনো বন্ধ হবে না, আর আফতাব ভাই তো চলে গেলেন, আফতাব ভাইয়েরটা কখনো বন্ধ হবে না। আমরা যাই কিনা এই যে একটা আমি ধরেন গত 2 মাসে মাত্র 6টা টি শার্ট দিয়ে 2 মাস পার করে ফেলছি। আই ডোন্ট নিড এনি গার্মেন্টস, যাচ্ছি না কোথাও। তো কতগুলো বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, কতগুলো বিজনেস নতুন ভাবে আসছে, নতুন ট্রান্সফরমেশন। তো যারা অলরেডি এক্সিস্টিং কর্পোরেটে আছেন, যারা ধরেন স্টুডেন্ট আছেন, জাস্ট থিঙ্ক ভাই, চিন্তা করেন যে আসলে কোন এরিয়াটা সামনে আসতেছে। আপনি জাস্ট ট্রেন্ড ওয়াচিং নামে একটা কোম্পানি আছে হংকং বেসড, আমি ওদের সাথে কাজ করি গত 12 বছর ধরে, যে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস, আমাদের খাওয়া কোন দিকে যাচ্ছে, আমাদের কাপড় চোপড় কোন দিকে যাচ্ছে, আমাদের স্পেন্ডিং কোন দিকে যাচ্ছে। জাপান যেমন পুরো দেশ মিনিমালিজমে চলে যাচ্ছে, ওয়ার্ড্রপ খালি করে ফেলতেছে, এত লাগবে না আমার, এই যে এত কাপড় চোপড় কি করবেন এতগুলো দিয়ে, ইউ ডোন্ট নিড দিস। তো জাপানিজ এখন অনেক কম, কারণ যত কম তত আপনার স্ট্রেস কম। বাংলাদেশে অনেককে দেখি এক একজনের 4-5টা করে মোবাইল ফোন, কেন রে ভাই? এই 4টা মানে 4টার মধ্যে সিম ঢোকাও, টাকা ঢোকাও, ম্যানেজ করো, কাকে কোন নাম্বার দেননি, তো এইসব স্ট্রেস নিয়েন না, লাইফকে স্ট্রেস ফ্রি করেন। একটা টি শার্ট, মার্ক জুকারবার্গ সে তো অনেক কাপড় চোপড় পড়তে পারতো, সে এমন টি শার্ট পরে যেটা এই দিকেও পরা যায়, ঘুরিয়ে আবার ওই দিক দিয়ে পরা যায়, ইট সেভস হিজ টাইম, রাইট? সো আপনাকে এখন অ্যানালাইসিস করার সময় আসছে যে কোন ধরনের কাজে আপনি জয়েন করবেন এবং কোন ধরনের স্কিল আপনি নেবেন। অনেক ডিসকাশন, সাব্বির ভাই অনেক সুন্দর ডিসকাস করেছেন, আফতাব ভাই আমার মনে হয় রাফি ভাই, আমার মনে হয় উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ফিলিং দ্য ডটস, মানে আর কি করা যায় নতুন, মানে স্টুডেন্টসদেরকেও আমি বলবো, কারণ ওদের ব্রেইন তো আরো মানে নতুন, বলবো যে আমাদের থেকে আরো বেশি তাড়াতাড়ি ফাস্টার ওয়েতে অ্যাডাপ্ট করতে পারে, ওদেরটা চিন্তা করতে হবে। কারণ আমরা মার্কেটিং এই কথাটাও বলি যে ইফ ইউ ওয়ান্ট আ চেঞ্জ টু টেক প্লেস, বি দ্য চেঞ্জ, মানে ডোন্ট বি দ্য ট্রেন্ড ফলোয়ার, বি দ্য ট্রেন্ড সেটার. So they have to think in a different way, not like what has been done all these years. It's absolutely a different world. It's absolutely a different us. আমরাও কিন্তু নতুন মানুষ হিসেবে এখন আসবো, এটা আমার ধারণা। আমার রিয়েলাইজেশন, আমি যেটা বলছিলাম যে আমাদের এই করোনা আমাদেরকে আসলে একটা ইভলভ করার একটা সুযোগ দিয়েছে, that planet has taken over and we are in the cage. See the scenario. মানে প্যারাডাইম শিফট তো আসছে, এবং আমি বলি আমাদের সারা পৃথিবী হচ্ছে একটা কম্পিউটার সি ড্রাইভের মতো, পুরো কম্পিউটারটা এখন ফরম্যাট হচ্ছে, সি ড্রাইভ ফরম্যাট হচ্ছে, উইন্ডোজ ফরম্যাট হচ্ছে, আইওএস ফরম্যাট হচ্ছে। জাস্ট এরপরে দেখবেন নতুন একটা উইন্ডোজ দেখবেন, লটস অফ চেঞ্জেস উইল বি देयर, মানে প্রত্যেকই ওই মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। সো আজকে মনে হয় আমরা এখানে আজকে শুরু হলো, আমরা সবাইকে একটু ওয়েলকাম করি, ধন্যবাদ দেই। আফতাব ভাই, আপনাদের দরজা আমাদের জন্য খোলা থাকুক, আমাদের দরজা আপনাদের জন্য খোলাই। আমাদের দরজা হচ্ছে আপনাদের আলমা ম্যাটার। আপনি ঢাকা ভার্সিটিতে পড়েছেন, যারা পড়েননি, যারা পড়েছেন সবাই আসবেন, আমাদের মিজান স্যারের দরজা খোলা, তার সবসময় খাওয়ায় আসলে। সো ফিল ফ্রি টু কাম হিয়ার, এন্ড যদি করোনা চলে যাওয়ার পর সবাইকে দাওয়াত রইল। এবং আজকে থেকে হয়তো শুরু করলাম আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি টক, এটা এই গ্যাপটা রিডিউস করা উচিত ফর আওয়ার বেনিফিট, ফর দ্য বেনিফিট অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। তো সবাইকে ধন্যবাদ থাকার জন্য, থ্যাংক ইউ। যারা আমরা কানেক্টেড না, একটু কানেক্টেড হয়ে নেবেন।
আর এখনো যেহেতু And 12টা thanks- বাজে, Thanks to all the audience as well. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্সরা অনেক ধৈর্য ধরে দেখছে, আমি দেখলাম। হ্যাঁ এবং আমরা আপনারা যারা লং সেশন আমার সাথে কানেক্টেড না, ফেসবুকে কানেক্ট হয়ে নিন প্লিজ। হ্যাঁ সবাই আফতাব ভাইকে ইনভাইট করবেন। আর আমরা প্রোগ্রামটা 10টায় শুরু করেছি, দর্শকদের আমরা 12টা বাজিয়ে দিয়েছি, 12টা 2 বাজে এখন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর স্টেইং উইথ আস। Thank you. থ্যাংক ইউ। সবাইকে ভার্চুয়াল ঈদ মোবারক, সবাইকে ভার্চুয়াল ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক।